আমার একটু প্রবলেম থাকে তখন হয়তো দেরি হয়, কিন্তু তোমরা মোটামুটি মানে 7:30 থেকে তোমরা রেডি থাকবে, ঠিক আছে? লিঙ্ক আমি তারপরে যা দেবো তখন তোমরা করে নেবে। ন্যাচারালি 7:45 থেকে মানে স্টার্ট হয়, তোমরা ধরে নেবে। কন্টিনিউ স্যার কয়েকদিন মানে 8টা 8:30 হয়েছে, তো ওই জন্য মানে আজকেও আমি মানে আমি ওই তোমাদের জন্য লেট করে ইন্ডিকেট দিয়েছি। করে দিই যে তোমাদের দেরি হলে আমি তোমাদের বলে দিই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই মনে রাখবে, লাস্টে আমি একটু কথা বলবো, আমি যদি ভুলে যাই বাই চান্স সবাই চলে যাবে না, কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। যাই হোক, যেটা প্রশ্নটা বলছিলাম, যে সবার ভ্যালু যদি 5 টাকা করে হতো তাহলে আমার সব মিলিয়ে 80 পিস কয়েনের টোটাল 400 টাকা হতো, কিন্তু ছিল তো আমার 600 টাকা। তাহলে আমার কম কত হলো? 200 টাকা আমার কমে গিয়েছে। কেন 200 টাকা কমলো? কারণ আমি 10 টাকার কয়েনও, 10 টাকার কয়েনের ভ্যালুটাকেও 5 টাকার কয়েন ধরেছি, তাই না? তো আমার প্রতি পিস 10 টাকার কয়েনে 5 টাকা করে কম ভ্যালু এসেছে। প্রতি পিস 10 টাকার কয়েনে 5 টাকা করে কম ভ্যালু এসছে। তো তাহলে এখানে 200 টাকা কমেছে, তার জন্য তা প্রতি পিস 10 টাকার জন্য তো আমার 5 টাকা করে কমার কথা। প্রতি পিস 10 টাকার জন্য আমার 5 টাকা করে ভ্যালু কমার কথা, কিন্তু কমেছে আমার 200 টাকা। তার মানে ক পিস 10 টাকা ছিল? আমি বলবো নিশ্চয়ই 40 পিস 10 টাকা ছিল। 40 পিস 10 টাকা ছিল বলেই আমার প্রত্যেকটার ভ্যালু 5 টাকা 5 টাকা করে কমেছে, এবং তার জন্য 200 টাকা আমার কম এসছে এখানে। তার মানে 10 টাকার কয়েন ক পিস ছিল? 40 পিস। আমি ফের বলি, জিনিসটা অনেকের হজম করতে অসুবিধা হবে। আমি বলছি 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন প্রত্যেকের ভ্যালু আমি 5 টাকা করেই ধরছি। যদি প্রত্যেকের ভ্যালু আমি 5 টাকা করে ধরি তাহলে 80 পিস কয়েনের মূল্য কত হবে? প্রত্যেকের ভ্যালু যদি 5 টাকা করে হয় তাহলে 80 পিস কয়েনের ভ্যালু হবে 400 টাকা। তো এখানে 400 টাকা আমার টোটাল বেরোচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে মোট আমার 600 টাকা ছিল। তার মানে 200 টাকা আমি কম পাচ্ছি। এই 200 টাকা কেন কম হচ্ছে? কিসের জন্য কম হচ্ছে? কারণ আমি 5 টাকার ভ্যালু তো 5 টাকা আমি ধরেছি, কিন্তু 10 টাকার ভ্যালু আমি 5 টাকা ধরেছি। 10 টাকার ভ্যালু তো 10 টাকা হওয়ার কথা, কিন্তু সেটা আমি 5 টাকা ধরেছি বলেই, কম ধরেছি বলেই, সেই জন্য এই 200 টাকা আমার কম এসছে। 600 টাকার বদলে মোট 400 টাকা আমার বের হয়েছে। তো এই 200 টাকা কমেছে কিসের জন্য কমেছে? তার মানে আমি বলতে পারি এই যে 10 টাকার কয়েনে আমি 5 টাকা করে কম ভ্যালু নিয়েছি। 10 টাকার কয়েনে আমি 5 টাকা ধরেছি, মানে কি 5 টাকা কম নিয়েছি। তাহলে 10 টাকার কয়েনের ভ্যালু আমি 5 টাকা কম নিয়েছি। তো 10 টাকার কয়েনে আমি যদি 5 টাকা কম ভ্যালু নিয়ে থাকি, তার জন্য আমার 200 টাকা কমেছে। তাহলে প্রতি পিস 10 টাকার কয়েনের জন্য, ভালো করে বুঝবে, প্রতি পিস 10 টাকা কয়েনের জন্য 5 টাকা করে কমবে। প্রতি পিস 10 টাকা কয়েনের জন্য 5 টাকা করে কমবে। তাহলে 200 টাকা কমবে ক পিস 10 টাকার কয়েনের জন্য? আমার ভালো করে ফের দেখাচ্ছি, দেখো 5 টাকা কমছে ক পিস কয়েনের জন্য? 1 পিস কয়েনের জন্য। 10 টাকার 1 পিস কয়েনের জন্য 5 টাকা কমছে। আর এখানে আমার কত পিস কমেছে, এই কত টাকা কমেছে? 200 টাকা। তাহলে আমি বলবো 200 টাকা কমবে কত পিস 10 টাকার কয়েনের জন্য? এখানে দেখতে পাচ্ছি 5 টাকা যদি 1 হয়, এটা হয় 40 পিস। ব্যাস, এভাবে করতে পারো। স্যার অ্যাকচুয়ালি 10 টাকার কয়েন কটি আছে সেটা বার করার জন্য এটা করা, তাই তো স্যার? না, সব সময় যেটি বড় আছে সেটি তুমি এরকম ভাবে পাবে, ঠিক আছে? কিন্তু সবসময় স্যার যে 5 টাকা, এখানে তো এই 10 টাকা রয়েছে মানে 10 টাকাটা বড় ভ্যালু। এই 10 টাকার ভ্যালুটা তুমি সর্বপ্রথম পাবে। সাপোজ, কথার কথা বলছি, সাপোজ তোমাকে জিজ্ঞাসা করেছিল যে 5 টাকার কয়েন কপিস ছিল, তো তখনও তোমার 10 টাকাটাই আগে বের করতে হবে। তুমি 5 টাকা এখানে বের করতে পারবে না, ঠিক আছে? 5 টাকা বের করতে গেলে একটু ঘুর প্রসেস রয়েছে, আমি তার মধ্যে ঢুকবো না, তোমাদের তাহলে ঘেঁটে খিচুড়ি হয়ে যাবে। তো আমি প্রথমে ওই 10 টাকার মধ্যেই ঢুকবো। 10 টাকা যদি 40 পিস থাকে, আমার তো মোট 80 পিস ছিল। মোট 80 পিস ছিল, 40 পিস যদি 10 টাকা থাকে তাহলে 5 টাকার কয়েন ক পিস ছিল? বাকি 40।
স্যার বলছি যে অ্যালিগেশনের এই ছাড়া এই এই যে নিয়মটা দেখাচ্ছেন, এই নিয়মে যদি এই 600 টাকার জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে, ধরুন দেখা যাচ্ছে 520 বা 533, তখন কি হবে স্যার? একই জিনিস দাঁড়াবে, কোনো অসুবিধা নেই। 200 এই যে কমেছে, যেটা আমার তো এখানে 400 পেয়েছি আমি, আমার এখানে তো আমি 400 পেয়েছিলাম। এই যে এইবার এই 600-র বদলে যদি এটা 650 থাকে, 600-র বদলে যদি এখানে 650 থাকে, তার মানে আমি বলবো তখন 250 টাকা কমেছে। এই 600-র বদলে যদি 500 টাকা থাকে, তাহলে বলবো 100 টাকা কমেছে। মাথায় ঢুকলে জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। যাই হোক, অ্যালিগেশনে এরকম টাইপের অঙ্ক করবে, চিন্তা নেই। হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি যদি 20 টাকার নোট আর 50 টাকা, সেটা কিভাবে করবো তাহলে? সেটা তো সমান সমান হবে না। কি 20 টাকার নোট? হ্যালো। 20 টাকার নোট আর 50 টাকার নোট, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি ওই 20টার সাথে 20 টাকা ধরে নেবো আর 30 টাকাটা এক্সট্রা ধরবো? 30 টাকাটা বাকি রাখবে। হ্যাঁ, 30 টাকাটা বাকি রেখে যেটা ডিফারেন্স হবে ওটার থেকে দেখবো যে কপিস আছে, একই রকম ভাবে। হ্যাঁ, ধরো এটা 20 টাকার কয়েন, আর ধরো সাপোজ, বা 20 টাকার নোট আর 50 টাকার নোট, সাপোজ আমি কয়েন বলে চিহ্নিত করছি। আচ্ছা, 20 টাকার কয়েন আর 50 টাকার কয়েন, যদি এরকম সিচুয়েশন থাকে, তখন তোমার ওরকম যদি বলে দেয় যে 80 পিস ছিল, মোট আমার এত টাকা ছিল, তো আমি এটাকেও 20 হিসাবে প্রথমে ট্রিট করবো, আর এটাকে তো 20 ছিল 20 ট্রিট করবো। তাহলে মোট আমার সবগুলোই 20 হয়ে গেল। সবগুলো যেই 20 হয়ে গেল, তার মানে এখানে আমি 30 টাকা করে কম নিয়েছি। ঠিক আছে, তাহলে ওখানে যে কমটা হবে, তখন এই 30 টাকা ধরে হিসাব করে বলবো যে কত কম হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। চলো, এইসব দিয়ে ভয় পেও না তো। অ্যালিগেশনে এরকম ভরপুর অঙ্ক পাবে, অত চাপ নিও না। আচ্ছা, আর কারো কোনো আটকায়নি তো? স্যার নাম্বার 12। স্যার এটা একটু অ্যালিগেশনে দেখিয়ে দেবেন। হ্যাঁ, কি? বলছি অ্যালিগেশনে একটু দেখিয়ে দেবেন এটা, যেরকম বলছিলেন। অ্যালিগেশনে দেখানোটা খুব টাফ হয়ে যাবে, কারণ সবার মাথার উপর দিয়ে যাবে এবার। যাই হোক, তুমি আবেদন মানে আবদার করলে যখন, ফেরাবো না। হ্যাঁ স্যার, একটু দেখান স্যার। চলো দেখি, তোমাদের হজম করার ক্ষমতা যদি থাকে, অবশ্যই তোমাদের দেখাবো। হ্যাঁ স্যার আছে, দেখুন দেখান। কিছুই নয়, একটা 5 টাকার ভ্যালু রয়েছে, আর একটা 10 টাকার রয়েছে। এখানে মোট বলেছে 80 পিস ছিল, দুটো মিলিয়ে মোট 80 পিস ছিল, এবং তাদের ভ্যালু ছিল 600 টাকা। যে কোনো অনেক রকম পদ্ধতিতে করা যায়। আমি বলবো যে যদি 5 টাকার কয়েনের হিসাব করি আর 10 টাকার কয়েনের হিসাব করি, তাহলে সব যদি 5 টাকার কয়েনে থাকে, তাহলে কত টাকা হওয়ার কথা? 400 টাকা হওয়ার কথা, 80 পিস যেহেতু। আর সব যদি 10 টাকার কয়েনে থাকতো, তাহলে কত টাকার হওয়ার কথা ছিল? 600 টাকা। কিন্তু হয়েছে এই 800 টাকা, হয়েছে কত? 600 টাকা। ভেবে দেখো, সব যদি 5 টাকার কয়েন হতো 400 টাকা হতো, সব যদি 10 টাকার কয়েন হতো 800 টাকা হতো, কিন্তু দুটো মিশিয়ে যেহেতু রয়েছে, সেই জন্য হয়েছে 600। এদের এইবার অ্যালিগেশন করবে, এখান থেকে এটা করলো 200, এটা 200, এর অ্যালিগেশন করলো 1:1। 1:1 মানে কি? টোটাল 80 পিস ছিল, তার মানে আমি বলবো এই 2 ইউনিট সমান সমান 80 পিস, তাহলে এখানকার 1 ইউনিট সমান সমান 40, এটাও 40। ঠিক আছে, এটা একটা পদ্ধতি রয়েছে। আর একটা করতে পারো, যে 5 টাকার কয়েন এই 80 পিস ছিল, আর এখানে 600 টাকা ছিল, তার মানে গড়ে প্রতিটা কয়েনের মূল্য কত ছিল? প্রতিটা কয়েনের মূল্য ছিল গড়ে এইটা। ঠিক আছে, এটা এটা কাটো, তাহলে হচ্ছে 60, এটা যদি করি 2, এটা হবে 4×15=60, মানে 7.5 টাকা করে প্রত্যেকটার ভ্যালু ছিল। প্রত্যেকটার কয়েনের গড়ে ভ্যালু ছিল হচ্ছে 7.5 টাকা করে। তো আমি বলবো 5 টাকার কয়েনের ভ্যালু তো 5 টাকা, আর 10 টাকার কয়েনের ভ্যালু 10 টাকা, আর সব মিলিয়ে প্রত্যেকটার গড়ে ভ্যালু হয়েছে 7.5 টাকা। অ্যালিগেশন করলে এখানে 2.5, এখানেও 2.5, মানে রেশিও করলে 1:1। সেই তোমার 1:1 মানে এখানে 40 পিস, এখানে 40 পিস। ঠিক আছে, যে কোনো একটা করবে, হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে।
স্যার বুঝতে পেরেছি আচ্ছা স্যার। আচ্ছা চলো, আর কোনো কারণ, হ্যাঁ বলো, কি বলছো? সিটের 12 অঙ্কটা। 12? বারো অঙ্কে কি বলছে? বক্সে 420 পিস কয়েন ছিল, 50 পয়সা এবং 20 পয়সা। আচ্ছা, 1 টাকা 50 পয়সা এবং 20 পয়সা। আচ্ছা, হুম, আচ্ছা, 420 পিস কয়েন ছিল, 1 টাকা 50 পয়সা এবং 20 পয়সা। তাদের ভ্যালু রেশিও ছিল হচ্ছে 13:11:7। বলছে 50 পয়সার কয়েন কপিস ছিল। আচ্ছা, 50 পয়সার কয়েন কপিস ছিল। এখান থেকে যদি তুমি বুঝতে চাও, দেখো এখানে সিচুয়েশনটা কিরকম আছে। 1 টাকা 50 পয়সা 20 পয়সা, ভ্যালুর রেশিও বলছে 13:11:7। আচ্ছা, নাম্বারের রেশিও তাহলে কত হবে? 13 পিস, 22 পিস, আর এটা হচ্ছে 5, 35 পিস। তো আমার এখানে টোটাল দাঁড়াচ্ছে কত? 35, 35, 70 পিস। আর এখানে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে কি জিজ্ঞাসা করেছে? কয়েনের কথা, ভ্যালুর কথা জিজ্ঞাসা করেনি, তাহলে ভ্যালু বেকার বের করে লাভ নেই। এবার আমি বলছি যে টোটাল পিস 420, আর 50 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন 22 পিস ছিল। 50 পয়সার কয়েন ক পিস ছিল বলছে সেখানে আমার জানতে চেয়েছে। ব্যাস, এখান থেকেই তুমি বের করে নেবে। দেখো কি বলতে চাইছি আমি, যে এখানে 420 পিস কয়েন ছিল, জানতে চেয়েছে 50 পয়সার কয়েন ক পিস ছিল। 420 পিস টোটাল কয়েন, 50 পয়সার কয়েন ক পিস। তো প্রশ্নে যেটা আমি যেটা রেশিওতে রয়েছে সেইখান থেকে হিসাব করি। টোটাল কয়েন যদি 70 পিস হয়, টোটাল কয়েন 70 পিস, তাহলে তার মধ্যে 22 পিস ছিল, 22 পিস ছিল 50 পয়সার কয়েন। 70 পিসের মধ্যে যদি 22টা থাকে, তাহলে 420-র মধ্যে কটা থাকবে? তো এখানে দেখো গুণ করেছো কত, 6 দিয়ে গুণ করেছো, তো এখানে কত গুণ হবে? 6, মানে 132 পিস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো? হ্যাঁ স্যার, প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, আমার ওই স্যার কয়েন্সে কোনো কোশ্চেন নেই স্যার, ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের একটু কোশ্চেন আছে স্যার। ওটা আমি একটু পরে যাচ্ছি। স্যার হ্যাঁ স্যার বলো। হ্যাঁ, এই 12 নম্বর কোশ্চেনটা দেই। এই যে স্যার 35 পিস যেটা করেছেন নাম্বার, হ্যাঁ, 7 টাকা ভ্যালু, 7 টাকাটা যেটা 35 পিস হলো, হ্যাঁ। এটা স্যার কি করে হলো একটু দেখাবেন? আচ্ছা, 1 টাকার মধ্যে কটা 20 পয়সা থাকে? 5টা, হ্যাঁ তাহলে 35টা হচ্ছে, ঠিক আছে। এখানে 7 টাকা ছিল স্যার না? হ্যাঁ বলো। বলছি বলছি স্যার, এই যে এখানে যে এইটা করলেন, এই উইকিট নিয়মে এই যে প্রসেসটা করলেন, 70 সালে 6 গুণ করে 420 হলো, আর ওইদিকে 42-এর সাথে এই 22-এর সাথে 6 গুণ করলাম। আমি বলছি স্যার, এইরকম ধারা যদি নিচে যদি ছোট থাকতো উপরে যদি বড় থাকতো তাহলে তো ভাগ করতাম, কোন টাইমে স্যার এই এই প্রসেসটা ইউজ করা যাবে না? সব জায়গায় ইউজ করা যাবে যখন সম্পর্ক সমানুপাতিক। সমানুপাতিক বলতে, যদি টোটাল পিসের সংখ্যা বাড়ে তাহলে কয়েনের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, টোটাল পিসের কয়েনের সংখ্যা যদি বাড়ে, 50 পয়সার কয়েনের সংখ্যাও বাড়বে, তখন তুমি এটা ব্যবহার করতে পারবে। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তখন এখানে যেটা গুণ হবে এখানে সেটা ভাগ হবে। ব্যাস এইটুকুনি চেঞ্জ, আর অন্য কিছু নয়। সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। শুধু নজর রাখবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ব্যাস। যদি সমানুপাতিক হয়, এখানে গুণ হলে ওখানেও গুণ, এদিকে 6 দিয়ে গুণ হলে ওদিকে 6 দিয়ে গুণ, এদিকে 5 দিয়ে গুণ হলে ওদিকেও 5 দিয়ে গুণ। কিন্তু যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, তাহলে এদিকে যদি 5 দিয়ে গুণ হয়, ওদিকে 5 দিয়ে ভাগ। আর এদিকে যদি 10 দিয়ে ভাগ হয়, ওদিকে 10 দিয়ে গুণ, মানে উল্টো জিনিসটা হবে। নাম্বারটা সেম থাকবে,
এদিকে গুণ হলে ওদিকে শুধু ভাগ হবে, এইটুকুনি চেঞ্জ, আর কিছু না। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো কিছু কয়েন সম্বন্ধে জিজ্ঞাসা আছে? চলো, ধরে নিচ্ছি সবাই মোটামুটি পারছো। আচ্ছা, এরপর তোমাদের কোথায় শেষ করেছিলাম একটু দেখি। আচ্ছা আচ্ছা, তোমাদের যেটা অ্যাকচুয়ালি হয়েছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ, মানে এ ইজ টু বি কিছু ছিল, সাপোজ কিছু ছিল, ধরো ওই আমি তোমাদের বলেছিলাম, ধরো 3:2 ছিল, সেটা হয়ে গিয়েছে 3:4। কি করে না, 10 লিটার তুমি বি অ্যাড করেছো। তো এরকম সিচুয়েশনের কি ছিল, আমি বলেছিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, মানে শুধু বি চেঞ্জ হয়েছে, এ ফিক্সড আছে। তো যখন কোনো একটা প্রোডাক্ট ফিক্স থাকবে তখন কিভাবে ট্যাকেল করতে হয় সেটা আমরা শিখেছি। এইবারে যেটা শিখবো সেটা হচ্ছে ডাবল প্রোডাক্ট চেঞ্জ, মানে কি এই দুটোই চেঞ্জ হবে, এও চেঞ্জ হবে বিও চেঞ্জ হবে। তো এ এবং বি দুটো চেঞ্জ হওয়ার সময় দু রকম ভাবে চেঞ্জ হতে পারে। কিভাবে দু রকম চেঞ্জ হতে পারে, মানে ধরো এ ইজ টু বি, ধরো 3:2 আছে, তো দুটোই চেঞ্জ হতে পারে এরকম ভাবে। একবার চেঞ্জ হবে যে এ এবং বি 3:2 ছিল, হয়ে গিয়েছে 4:3। তো এখানে চেঞ্জ হচ্ছে কি, আমি বলছি যে এখানে এ 10 লিটার অ্যাড করেছি, আবার বিও 10 লিটার অ্যাড করেছি, ঠিক আছে। আর একটা জায়গায় ধরো চেঞ্জ যদি হয়, সেখানে আমি এরকম বলতে পারি যে এ আর বি 3:2 আছে, এটা 5:3 হয়ে গেল। মানে এ চেঞ্জ হলো 12 লিটার, মানে 12 লিটার অ্যাড হলো, আর বি হয়তো 7 লিটার অ্যাড হলো। তো এরকম যে দুটো সিচুয়েশন আমি তোমাদের বললাম, একটা সিচুয়েশন হচ্ছে এটা, আর একটা সিচুয়েশন হচ্ছে এটা। আমরা এটা শিখেছি ঠিক আছে, কিন্তু যখন দুটো প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, এও চেঞ্জ হচ্ছে বিও চেঞ্জ হচ্ছে, তখন তোমাকে নজর রাখতে হবে যে দুটো সমপরিমাণে কি চেঞ্জ হচ্ছে। মানে এখানে 10 লিটার অ্যাড হলো, এখানেও 10 লিটার অ্যাড হচ্ছে, বা এখানে 5 লিটার কমে গেল, তো এখানেও 5 লিটার কমে যাচ্ছে। তো এটাকে বলে সমপরিমাণে চেঞ্জ হওয়া, ঠিক আছে, বা সমভাবে মানে সমানভাবে পরিবর্তিত হওয়া। তো এই যে সমানভাবে যদি পরিবর্তিত হয় তাহলে আমি একরকম ভাবে এগোবো, আর যদি সমানভাবে না পরিবর্তিত হয় তাহলে আমি আর এক রকম ভাবে এগোবো। দেখো, আমি প্রত্যেকটার আলাদা আলাদা হিসাব তোমাদের বলছি, ভালো করে বুঝবে। যখন সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ হবে তখন কি করে কাজ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়েছি। ডাবল প্রোডাক্টের মধ্যে একটা সমভাবে চেঞ্জ হবে আর একটা বিষমভাবে চেঞ্জ হবে। তো সমভাবে চেঞ্জ কি করে হয় সেটাও দেখাবো, বিষমভাবে চেঞ্জ হয় কিভাবে সেটাও আমি দেখাবো। মানে মোট তোমরা তাহলে শিখবে 3 রকমের হিসাব। একটা সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের হিসাব শিখলে, একটা ডবল প্রোডাক্ট চেঞ্জ হবে কিন্তু সমানভাবে চেঞ্জ হবে সেটা শিখবে, আর একটা হচ্ছে বিষমভাবে ডবল প্রোডাক্ট চেঞ্জ হবে সেটাও শিখবে। মজার ব্যাপার হচ্ছে এই 3টে জিনিসও কিন্তু একটা সিঙ্গেল কনসেপ্টের মধ্যেও করা যায়। তো সবার শেষে আমি সেটাও দেখাবো। তোমরা এটা ঘাবড়াবে না যে এই 3টের জন্য তিনটে আলাদা শিখবো, আমার ভুলে যায় যদি। ন্যাচারালি ভোলার জিনিস নয়, তবুও যদি তোমাদের মনে হয় যে ভুলে যায় তাহলে তোমাদের সিঙ্গেল আর একটা দেখাবো যেখানে সবগুলোতেই কাজে লাগবে। মানে এই সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জেও তুমি করতে পারবে, এই ডবল প্রোডাক্ট চেঞ্জের সময় সমপরিমাণে বিষম পরিমাণে দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। কিন্তু 3টে তোমাদের শিখে রাখা ভালো, কারণ মুখে মুখে অঙ্ক করতে গেলে এইগুলো অনেক প্রয়োজন। যাই হোক, এখন ইস্যু হচ্ছে আমি প্রথমে শেখাবো তোমাদের ডাবল প্রোডাক্ট চেঞ্জের মধ্যে সম পরিমাণে যখন চেঞ্জ হয় তখন কি ঘটে। দেখো, ধরো আমি বলছি যে এ এবং বি দুটো প্রোডাক্ট আছে। আচ্ছা, এ বি বলাটা তোমাদের খাপ খাবে না। ধরো সাপোজ আমি বলছি মিল্ক এবং ওয়াটার, কোনো একটা মিশ্রণে মিল্ক এবং ওয়াটার আছে 3:2 অনুপাতে। এবার আগে আমি কি করছিলাম, হয় মিল্ক অ্যাড করছিলাম না ওয়াটার অ্যাড করছিলাম, বাকি কোনো কিছু অ্যাড করছিলাম না, মানে একটা ফিক্স ছিল আর একটা চেঞ্জ হচ্ছিল।
এখানে আমি কি বলছি যে না দুটোই চেঞ্জ হচ্ছে, দুটোই আমি 10 লিটার করে অ্যাড করব। ওয়াটারও 10 লিটার অ্যাড করছি, মিল্কও আমি 10 লিটার অ্যাড করব। এর ফলে নতুন যে রেশিও হয়েছে সেটা হচ্ছে 4:3। তাহলে জিজ্ঞাসা করছে যে টোটাল মিক্সারটি কত ছিল, বা মিক্সারের মধ্যে মিল্কটা কত ছিল, বা ওয়াটারটা কত ছিল। এই তিনটে যে কোনো একটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো তুমি এখানে করবেটা কি, তোমার এখানে সেই একই জিনিস দেখা যে ওয়ার্কিং রেশিওতে আছে কি না। তো আগের বারে ওয়ার্কিং রেশিও আমি দেখছিলাম কিভাবে, যে যেটা ফিক্স ছিল সেটা ফিক্স আছে কিনা, যেহেতু একটাই চেঞ্জ হচ্ছিল। যেটা চেঞ্জ হচ্ছে সেটার দিকে আমি তাকাচ্ছি না, কিন্তু যেটা চেঞ্জ হবে না সেটার দিকে তাকিয়ে আমি ঠিক করছিলাম যে এটা ফিক্সড আছে কি না। যদি ফিক্স থাকতো তাহলে ওটা অলরেডি ওয়ার্কিং রেশিওতে আছে, যদি ফিক্স না থাকে তাহলে ওটাকে ফিক্সড করে নিতে হতো, ওয়ার্কিং রেশিওতে নিয়ে যেতে হতো। এখানেও ঠিক তাই, তোমাকে প্রথমে দেখতে হবে যে এটা ওয়ার্কিং রেশিওতে আছে কিনা। কিন্তু এখানে ওয়ার্কিং রেশিও চেক করবে কিভাবে? কিছুই নয়, এখানে যত পরিমাণে চেঞ্জ হয়েছে এখানেও ঠিক তত পরিমাণে চেঞ্জ হয়েছে। তার মানে ইউনিটের বিচারে এইটা, এই 2 ইউনিটটা যেভাবে চেঞ্জ হবে 3 ইউনিটটা ঠিক সেইভাবে চেঞ্জ হবে। মানে হচ্ছে যে 2 ইউনিট থেকে 3 ইউনিট গিয়েছে, মানে এখানে 1 ইউনিট অ্যাড হয়েছে, 1 ইউনিট অ্যাড হয়েছে। আর এখানেও দেখো 3 ইউনিট থেকে 4 ইউনিটে গিয়েছে, মানে এখানেও 1 ইউনিট অ্যাড হয়েছে। তো দেখো আমার প্রশ্নে বলে দিয়েছিল যে এখানে 10 লিটার অ্যাড হবে, এখানেও 10 লিটার অ্যাড হবে, মানে সম পরিমাণে অ্যাড হবে। আর আমি ইউনিটের বিচারে দেখলাম যে এখানে 1 ইউনিট অ্যাড হবে, এখানেও 1 ইউনিট অ্যাড হবে। তার মানে প্রশ্নে আমার যেটা বলে দিয়েছে ইউনিটের বিচারেও সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমি এখানে বলে দেবো যে এটা ওয়ার্কিং রেশিওতে অলরেডি আছে, এটা অলরেডি ওয়ার্কিং রেশিওতে আছে। কিভাবে আমি চেক করলাম, আমি ফের বলছি ওয়ার্কিং রেশিও চেক করব কিভাবে, যে এটা আমি যে পরিমাণে চেঞ্জ হয়েছে এটাও ঠিক সেই পরিমাণে চেঞ্জ হয়েছে, প্রশ্নে বলে দিয়েছে। তো তাহলে ওই ইউনিটের বিচারে কি সেম চেঞ্জ হয়েছে, আমি সেটাই শুধু চেক করব। দেখছি হ্যাঁ ইউনিটের বিচারেও সেম চেঞ্জ হয়েছে, এখানেও 1 ইউনিট অ্যাড, এখানেও 1 ইউনিট অ্যাড, তাহলে আমি বলবো যে এটা ওয়ার্কিং রেশিওতে রয়েছে। এবার ওয়ার্কিং রেশিও যেই পেয়ে গেলাম, এবার ইউনিটের সাথে আমি পিওর ভ্যালুর কম্পারিজন করব। ইউনিট কি চেঞ্জ হয়েছে, বলছি 1 ইউনিট চেঞ্জ হয়েছে। এখানে বলেছে কত, 10 লিটার চেঞ্জ হয়েছে, তার মানে কি 10 লিটার, 1 ইউনিট সমান 10 লিটার। এই 1 ইউনিট সমান যদি 10 লিটার হয়, মিক্সারটি কত ছিল, 3 ইউনিট আর 2 ইউনিট, মোট 5 ইউনিট ছিল। তাহলে 5 ইউনিট সমান কত হবে, মিক্সারটি 5 ইউনিটের ছিল, তাহলে সেটা 5 ইউনিট সমান 50 লিটার। তাহলে মিক্সারটি টোটাল 50 লিটারের ছিল। আচ্ছা যদি বলে মিল্ক কত ছিল, তো মিল্ক ছিল 3 ইউনিট। তো 3 ইউনিটের মান কত দাঁড়াবে, 1 ইউনিটের মান যদি 10 হয়, 3 ইউনিটের মান 30 লিটার। তাহলে মিল্ক 30 লিটার ছিল। যদি ওয়াটার জিজ্ঞেস করতো তাহলে কত হবে, ওয়াটার 2 ইউনিট ছিল, তাহলে 2 ইউনিটের মান কত হবে, 20 লিটার। তাহলে ওয়াটার 20 লিটার ছিল। যদি জিজ্ঞেস করে বর্তমানে কত রয়েছে, তো বর্তমানে এখানে 7 ইউনিট রয়েছে মোট মিক্সার, তাহলে 7 ইউনিট মানে 70 লিটার, 4 ইউনিট মানে 40 লিটার, 3 ইউনিট মানে 30 লিটার। যেটাই জিজ্ঞেস করবে তোমার সেটা ধরে তুমি অ্যান্সার করে দেবে ইউনিটের বিচারে। মেন ইস্যু হচ্ছে এখানে তোমাকে ইউনিটটাকে আগে ফিক্সড করা, মানে তোমার ওয়ার্কিং রেশিওতে আছে কি নেই। ওয়ার্কিং রেশিও আছে কি নেই কি করে বুঝলাম, যে না এদের মধ্যে পার্থক্যটা সেম হয়, মানে এখানে যেটা চেঞ্জ হচ্ছে এই ধারেও সেম চেঞ্জ হবে, দুটো প্রোডাক্ট সম পরিমাণে চেঞ্জ হবে। এখানে পিওর ভ্যালুতে চেঞ্জ সম পরিমাণে যেহেতু বলেছে, ইউনিটের বিচারেও সম পরিমাণে হচ্ছে কিনা আমি দেখব। যদি ইউনিটের বিচারে সম পরিমাণে হয় তাহলে আমি বলবো ওয়ার্কিং রেশিওতে আছে, আর যদি ইউনিটের বিচারে সম পরিমাণে না হয় তাহলে বলবো ওয়ার্কিং রেশিওতে নেই। তাহলে ইউনিটের বিচারে যদি সম পরিমাণে না থাকে তাহলে কিভাবে করব সেটা আমি দেখছি। ঠিক আছে, এইটা কি সবাই বুঝতে পেরেছো? স্যার বলছি যদি সমপরিমাণ চেঞ্জ হয়, মানে মিল্ক ওয়াটার এখানে সমপরিমাণ চেঞ্জ হয়েছে বলে এটা ওয়ার্কিং রেশিও করতে হবে না, করতে হবে না, মানে অলরেডি ওয়ার্কিং রেশিওতে আছে। ক্ষেত্রেই এটা হবে তাই তো? হ্যাঁ, যেটা অলরেডি ওয়ার্কিং রেশিওতে আছে, ঠিক আছে। কিন্তু যদি ওয়ার্কিং রেশিওতে না থাকে সেটাকে কিভাবে ওয়ার্কিং রেশিওতে নিয়ে যাব সেটা আমাকে পরবর্তীতে আমি দেখাবো। যদি সমপরিমাণ চেঞ্জ হয় তাহলেও কি মানে সিচুয়েশন আসতে পারে যে আমাকে ওয়ার্কিং রেশিও করতে হবে? হ্যাঁ একদম আসতে পারে। আচ্ছা মানে সবসময় তোমার মুখে ভাত তুলে দেবে না, মানে তোমাকে আচ্ছা অনেক সময় সিচুয়েশন এরকম থাকবে যে হ্যাঁ তুমি চোখে দেখেই বুঝতে পারবে যে এখানে 1 ইউনিট চেঞ্জ, এখানে 1 ইউনিট চেঞ্জ, মানে এটা ওয়ার্কিং রেশিও অলরেডি রয়েছে।
তো অনেক সময় এরকম দেওয়া থাকে, আবার অনেক সময় এমন রেশিও দেওয়া থাকে সেখানে তুমি দেখবে একটা 2 চেঞ্জ হচ্ছে, একটা 5 কমে যাচ্ছে উল্টে, ঠিক আছে? তো তার মানে ওটা ওয়ার্কিং রেশিওতে নেই। তো সেটা আমি দেখাচ্ছি, সমপরিমাণ উদাহরণ দিয়ে চেঞ্জ দেখাবো। হচ্ছে অথচ ওরকম হয়ে যেতে পারে আমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটার উদাহরণ আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ধরো সাপোজ দেখো এখানে কি ঘটছে, আমি বলছি মিল্ক এবং ওয়াটার, ঠিক আছে? কি সিচুয়েশন হচ্ছে, আমি বলছি যে মিল্ক এবং ওয়াটার উভয়ই আমি 10 লিটার করে অ্যাড করেছি, উভয়ই আমি 10 লিটার করে অ্যাড করেছি। তার ফলে 3:2 আগে ছিল রেশিও, এখন হয়ে গেছে 2:3। মজার ব্যাপার হচ্ছে এখানে তো তুমি অ্যাড করেছিলে, ওয়ার্কিং রেশিও এবার চেক করতে গিয়ে দেখছো এখানে কি হয়েছে, এইখানে ইউনিটের বিচারে 1 ইউনিট কমে গিয়েছে, আর এখানে ইউনিটের বিচারে 2 ইউনিট কমে গিয়েছে। তো এখানে আমি দেখেই বুঝতে পারছি এটা ওয়ার্কিং রেশিওতে নেই। আমার প্রশ্নটা একটু ফের ভালো করে বোঝো, যে মিল্ক এবং ওয়াটার কোন একটি দ্রব্যে ছিল 3:5 অনুপাতে, আমি 10 লিটার দুধ এবং 10 লিটার ওয়াটার অ্যাড করলাম, ফলে নতুন তাদের রেশিও হলো 2:3। তাহলে আগে টোটাল মিক্সারটি কত ছিল, বা মিল্ক কত ছিল, বা ওয়াটার কত ছিল, যে কোনো একটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো এখানে আমি কি করছি, এখানে আমি ওয়ার্কিং রেশিও টেস্ট করছি। আমার প্রথম কাজ হচ্ছে দুটো সমপরিমাণে চেঞ্জ হয়েছে, আমি প্রশ্ন দেখেই বুঝতে পারছি যে এখানেও 10 লিটার অ্যাড হয়েছে, এখানেও 10 লিটার অ্যাড হয়েছে, দুটো সমপরিমাণে চেঞ্জ হয়েছে। দুটো যদি সমপরিমাণে চেঞ্জ হয় ইউনিটের বিচারেও তাহলে সমপরিমাণে চেঞ্জ হওয়ার কথা। যদি ইউনিটের বিচারে সমপরিমাণে চেঞ্জ হয়ে থাকে তার মানে ওয়ার্কিং রেশিও রয়েছে অলরেডি, আর যদি না থাকে তাহলে সেটা ওয়ার্কিং রেশিও করে নিতে হবে। তো দেখো এখানে ইউনিটের বিচারে কি সেম চেঞ্জ হচ্ছে, দেখছি না। এখানে অ্যাড করার কথা, এখানে উল্টে কমে যাচ্ছে, 1 ইউনিট করে কমে যাচ্ছে, আবার এখানে 1 ইউনিট করছে, এখানে 2 ইউনিট কমছে, মানে সমপরিমাণে চেঞ্জ নেই। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এখানে বাড়ছে 10 লিটার করে বাড়ছে, আর এখানে ইউনিটের বিচারে কমছে, মানে এটা দেখেও তুমি বুঝে দিতে পারো যে এটা ওয়ার্কিং রেশিও নয়, কারণ ইউনিটের বিচারে তো বাড়বে, আমার তো অ্যাড হচ্ছে কিছু জিনিস। তো এখানে মাইনাস হচ্ছে দেখেই তুমি এটাও বুঝতে পারছো যে আমি এটা কত কমছে, 1 ইউনিট কমছে কি 2 ইউনিট কমছে সেটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এখানে বাড়ার কথা, এখানে ইউনিটের বিচারে কমে যাচ্ছে, তাহলে আমি এখানেও বুঝতে পারবো ওয়ার্কিং রেশিও নেই, ঠিক আছে? মানে এটা ওয়ার্কিং রেশিও নয়। আচ্ছা এইবার আমার মেইন জিনিস হচ্ছে ওয়ার্কিং রেশিওটা করব কিভাবে। ওয়ার্কিং রেশিও এখানে বের করতে গেলে তোমার কোনো কিছু করার দরকার নেই, চোখ বন্ধ করে হিসাব করবে এটা, যে এদের মধ্যে পার্থক্য কত, 2, 3-এর মধ্যে পার্থক্য কত, 1, আর এই 3 আর 5-এর মধ্যে পার্থক্য কত, 2। তোমার কাজ হচ্ছে 2-এর সাথে এই দুটো গুণ করা, আর এই 1-এর সাথে এই দুটো গুণ করা, ঠিক আছে? জিনিসটা কিরকম আমি তোমাকে একটু ভালো করে দেখাই অঙ্কটা। 3:5 ছিল আর হয়েছে 2:3। আমার এখানে 10 লিটার অ্যাড হয়েছে, এখানেও 10 লিটার অ্যাড হয়েছে, কিন্তু এটা ওয়ার্কিং রেশিওতে নেই। তো ওয়ার্কিং রেশিওতে করবো কিভাবে, আমি বললাম কি এদের মধ্যে পার্থক্য যেটা আর এদের মধ্যে পার্থক্য যেটা সেটা দিয়ে পরস্পর গুণ করতে হবে। পরস্পর গুণ মানে আমি এই 1-এর সাথে 3 আর এই 5 গুণ করব, মানে কি এই 1 দিয়ে এই উভয় পক্ষকে গুণ করব 3 এবং 5 এই রেশিওটাকে। তাহলে ওয়ার্কিং রেশিও যেটা হবে, সেটা কি দাঁড়াচ্ছে, 1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি উপরে 3:5ই থাকছে। আচ্ছা এই 2 দিয়ে কি করব, 2 দিয়ে আমি এদের গুণ করব উভয় পক্ষকে। 2 দিয়ে গুণ করলে কি হবে, 4:6। এবার দেখো তোমার ওয়ার্কিং রেশিও চলে এসছে। কিভাবে দেখো, এখানে দেখো 1 ইউনিট অ্যাড হয়েছে, এখানেও দেখো 1 ইউনিট অ্যাড হয়েছে। এইবার তুমি বলতে পারবে যে এই 1 ইউনিট সমান সমান তাহলে কি ওই 10 লিটার যেটা অ্যাড হয়েছে সেটা। মাথায় ঢুকলো জিনিসটা, ওয়ার্কিং রেশিও কিভাবে পেলে?
স্যার বুঝতে পেরেছি। কেন হচ্ছে এটা, আমি এটা যদি তোমাদের কোনো কালে প্রশ্ন জন্মায় তাহলে সেটা অবশ্যই আমি পরে দেখাবো। এখন ইস্যুটা কি সেটা আগে ভালো করে বুঝে নাও। যে এখানে 2 রয়েছে এদের পার্থক্য, এখানে 1 রয়েছে এদের পার্থক্য, পরস্পরকে আমি গুণ করে দিলাম। এবার এমনও হতে পারে পার্থক্য এখানে ধরো 20 হয়েছে আর এখানে ধরো 10 হয়েছে, সাপোজ আমি কোনো একটা সিচুয়েশনে বলছি। তাহলে এখানে পার্থক্য 20 হয়েছে, এখানে পার্থক্য 10 হয়েছে, তাহলে কি 10 দিয়ে গুণ করবে আর এখানে 20 দিয়ে গুণ করবে? না, লঘিষ্ঠকরণ করে নেবে। এই 10 এবং 20 লঘিষ্ঠকরণ করলে কি হবে? 2 আর 1 থাকবে, তখন এই 2 দিয়ে গুণ করবে আর 1 দিয়ে গুণ করবে। মানে আমি বলতে চাইছি ধরো এই দুটো রেশিও, এখানে দুটো রেশিও, এদের পার্থক্য ধরো 4 হয়েছে আর এদের পার্থক্য ধরো 6 হয়েছে। তাহলে তুমি কি 6 দিয়ে এই দুটোকে গুণ করবে আর 4 দিয়ে এই দুটোকে গুণ করবে? না, তুমি কি করবে? কাটাকাটি করে নেবে। মানে এটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 3, মানে লঘিষ্ঠকরণ করে নিলে। তাহলে কি সুবিধা হবে? তোমার অঙ্কটা ছোট হবে। তুমি এই 6 দিয়ে গুণ করলে যে ভুল হবে তা নয়, ঠিক আছে? তোমার যদি মনে হয় তাড়াতাড়ি করার সময় হয়তো করে ফেলেছো, তাতে কোনো যায় আসে না, তুমি 6 দিয়ে গুণ করে অ্যান্সার সেম পাবে। কিন্তু চেষ্টা করবে ছোট ছোট রাখা, তাহলে কি হবে? অনেক সময় ক্যালকুলেশনটা সোজা হয়ে যায়, ঠিক আছে? তো এই 6 এবং 4টাকে কি ওগুলো আমি লঘিষ্ঠকরণ করে নেবো। লঘিষ্ঠকরণ করে নিয়ে এই যেরকম পুরনো হিসাব ছিল সেটাই করবো, 3 দিয়ে এই দুটোকে গুণ আর 2 দিয়ে এই দুটোকে গুণ। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। চলো, কেউ কিছু বলছো না, তার মানে ধরে নিলাম যে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে 1 ইউনিট সমান সমান যদি তুমি 10 লিটার পেয়ে যাও, তাহলে পূর্বে কত ছিল? পূর্বে ছিল 3 ইউনিট আর 5 ইউনিট, মোট মিক্সার ছিল। তাহলে মোট মিক্সার ছিল কত? 8 ইউনিট। তো 8 ইউনিট সমান সমান কত হবে? 80 লিটার। আচ্ছা, যদি বলে বর্তমানে কত রয়েছে, তাহলে বর্তমানে রয়েছে 4 ইউনিট আর 6 ইউনিট, মানে মোট 10 ইউনিট, মানে 10 ইউনিট সমান সমান 100 লিটার। মজার ব্যাপার হচ্ছে, আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি, যে ওয়ার্কিং রেশিও যখন পেয়ে যাবে তখন পুরানো যে রেশিওটা রয়েছে সেই রেশিও কোনো কাজে লাগাবে না। কারণ তুমি যদি হিসাব করো যে বর্তমানে কত রয়েছে, তুমি বলবে 2 ইউনিট আর 3 ইউনিট, এটা ভুল হয়ে যাবে। বর্তমানে রয়েছে 4 ইউনিট এবং 6 ইউনিট, এটা তোমাকে বুঝতে হবে। মাথায় ঢুকলো সবার? হ্যাঁ দা, হ্যাঁ দা। ওয়ার্কিং রেশিও যখনই পেয়ে যাবে পুরানো রেশিও কেটে দেবে, ওয়ার্কিং রেশিও দিয়েই তারপর কাজ করবে, ঠিক আছে? পুরানো রেশিও আর কাজে লাগাবে না। ওয়ার্কিং রেশিও মানেই হচ্ছে, এটাই হচ্ছে কার্যকরী অনুপাত, কাজ করার জন্য এটাই দরকার, অন্য কোনো কিছু লাগবে না। প্রশ্নে যেটা বলে দিয়েছে সেটা যদি অলরেডি ওয়ার্কিং রেশিও থাকে তাহলে তো কোনো ম্যাটার নেই, ওটা দিয়ে কাজ করে নিলে। কিন্তু যদি ওয়ার্কিং রেশিও তৈরি করতে হয়, তার মানে পুরানো ওয়ার্কিং রেশিও যেটা পুরানো রেশিও যেটা ছিল সেটা কেটে দিতে হবে, কেটে দিয়ে ওয়ার্কিং রেশিও যেটা পেলে সেটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। কোনোভাবেই পুরানো রেশিও কাজে লাগানো যাবে না, তাহলে ভুল উত্তর বেরোবে, ঠিক আছে? ওয়ার্কিং রেশিওটাই কাজে লাগাবে শুধু। চলো, এবার আমি যদি একটু সিম্পলিফাই করি, দুটো জিনিস তোমরা স্যার পেজটা একটু দেখান না। স্যার একটা ঠিক প্রশ্ন আছে ছিল। স্যার। কি স্যার বলছো? হ্যাঁ বলো। বলছি যে এখানে যে আমাদের ডিফারেন্সটা বেরোলো ওয়ার্কিং রেশিওতে 1 ইউনিট করে, তার হ্যাঁ মানে 1 ইউনিট ইজ ইকুয়াল আমাদের 10 লিটার বেরোলো। যদি হ্যাঁ, স্যার আমাদের এখানে দুটো ইউনিট মানে দুরকম আসতো, মানে এরকম কি আসে যে যদি দুরকম আসে দুটো ইউনিট জীবনে আসবে না। মানে একই আসবে? একদম চোখ বন্ধ করে তুমি হিসাব করবে যখন, যে এখানে পার্থক্য আর এদের পার্থক্য দিয়ে যখনই তুমি গুণ করবে, এই দুজনের ডিফারেন্স সমান হতে বাধ্য। হ্যাঁ, তার কারণ এখানেও একটা ইকুয়েশন কাজ করে, সেটা তোমরা দেখলে পরে বুঝতে পারবে। কিন্তু সেটা ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে তুমি যখনই করবে এদের পার্থক্য দ্বিগুণ, তোমার আর চেক করার দরকারও লাগবে না যে এখানে 1 ইউনিট আর এখানে 1 ইউনিট হচ্ছে তো, মানে সেম চেঞ্জ হচ্ছে তো, এটা চেক করারও প্রয়োজন নেই। তুমি গ্যারান্টি দিয়ে এটা অবশ্যই অবশ্যই এদের ডিফারেন্সটা সেম হবেই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা কোনো কোনো রকম ভাবে কোনো প্রশ্নে এই জিনিসটা পাল্টাবে না, যত পেঁচানো প্রশ্ন হোক, যত ঘোরানো প্রশ্ন হোক, এই সিচুয়েশন পাল্টাবে না। যদি পাল্টায় বা যদি তোমার মনে হয় যে না কোনো জায়গায় একটা 1 ইউনিট চেঞ্জ হয়ে গেলে আর একটা 5 ইউনিট চেঞ্জ হচ্ছে, মানে সেম চেঞ্জ হচ্ছে না, তার মানে তোমার প্রশ্নে ভুল আছে, ঠিক আছে? একদম
শিওর ভাবে বলবো যে প্রশ্নে ভুল আছে। তা না হলে এই জিনিসটা কখনোই মার খাবে না। এই ডিফারেন্স আর এদের এই ডিফারেন্স দিয়ে যখনই তুমি পরস্পরকে গুণ করবে তখন অবশ্যই অবশ্যই ওই যে এদের পরবর্তী পার্থক্য সেমই দাঁড়াবে। ঠিক আছে, যাই হোক, চলো আমি যেটা তোমাদের বললাম যে ওয়ার্কিং রেশিও বের করতে গেলে কি করতে হয়। যদি ওয়ার্কিং রেশিও থাকে তো কোনো ম্যাটার নয়, কিন্তু যদি না থাকে তাহলে কিভাবে বের করতে হয় সেটা তুমি শিখলে। আমি বারবার পুরানো জিনিস ঘাটছি এই কারণে, কারণ তোমরা গুলিয়ে না ফেলো। ঠিক আছে, আমি ফের বলছি যে যদি একটা প্রোডাক্ট চেঞ্জের কথা বলে, ধরো এখানে যেমন 10 লিটার চেঞ্জ হয়েছে, একটা প্রোডাক্ট চেঞ্জের কথা বলে ওয়ার্কিং রেশিও কিভাবে হয় সেটা তুমি জানো। আর এখানে কি হলো, এখানে হলো যখন দুটো প্রোডাক্টই চেঞ্জ হবে তখন ওয়ার্কিং রেশিও কিভাবে বের করতে হয় তোমরা শিখলে। এই দুটোর কথা সবার মনে আছে তো? সবার কাছে এই দুটো জিনিস ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কম্পারিজনটা ভালো করে করে নেবে এবং নিজের মনের মধ্যে গেঁথে নেবে জিনিসটা, কারণ রেশিওতে আর একটাই মাত্র জিনিস আছে যেটা তোমাদের শেখালে ব্যাস, আর কিছুই নেই। রেশিওর প্রশ্নের মধ্যে সব কিছু এর মধ্যে ফেলে দিতে পারবে, কিচ্ছু নেই আর। যাই হোক, এটা গেল যে ওয়ার্কিং রেশিও আমি এখানে বের করি যেটা ফিক্স ছিল, যেমন এখানে এটা ফিক্সড, তো এই ফিক্সটাকে ফিক্সড করে নিতে হবে, মানে 3টাকে 3-এ পরিণত করে নিতে হবে, তাহলে আমার ওয়ার্কিং রেশিও পেয়ে যাব। আর এখানে যখন দুটো প্রোডাক্ট সমান হারে চেঞ্জ হচ্ছে তখন কিভাবে আমি ওয়ার্কিং রেশিও পাচ্ছি না, এদের পার্থক্য আর এদের পার্থক্য দিয়ে পরস্পরকে গুণ করে আমি ওয়ার্কিং রেশিও পেয়ে যাব। ঠিক আছে, ব্যাস এই দুটো যদি শিখে যাও আর কোনো চাপ নেই, বেশিরভাগ প্রশ্ন এই দুই দিয়ে হয়ে যায়। এবার যেটা বিষম পরিমাণে চেঞ্জ সেটা আমি একটু পরে আসছি। এখন আর একটা জিনিস যেটা তোমরা ফেস করবে, ধরো এখানে পিওর ভ্যালু একটা তো বলে দিল যে 10 লিটার চেঞ্জ হয়েছে বা 10 লিটার অ্যাড হয়েছে উভয় ক্ষেত্রে, অনেক সময় এটা বলে দেবে না। ধরো সাপোজ এরকম সিচুয়েশন এলো, নাম্বার সিস্টেমের প্রশ্ন বলছে যে দুটো সংখ্যা আছে একটা 3:5 অনুপাতে, যদি উভয় সংখ্যার সাথে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করি, উভয়ের সঙ্গে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করি, কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করছো মানে এখানেও যদি এক্স যোগ করো এখানেও এক্স যোগ করবে, নির্দিষ্ট সংখ্যা যদি যোগ করো তাহলে রেশিও দাঁড়াবে 2:3। তাহলে সংখ্যাটি কত যেটা যোগ করেছে সেই সংখ্যাটি কত, মানে এক্স এর মান কত সেটা জিজ্ঞাসা করেছে। মানে এখানে কোনো পিওর ভ্যালু বলে দেওয়াই নেই। তো এখানে যদি পিওর ভ্যালু কোনো ক্ষেত্রে বলে দেওয়া না থাকে, যেটা বিশেষ করে এই রকম প্রশ্নে হয়, এই রকম প্রশ্নে কিন্তু হয় না, এই প্রশ্নে এরকম পিওর ভ্যালু না দিয়েও জিজ্ঞাসা করে। এই প্রশ্নে কিন্তু পিওর ভ্যালু যদি না দেয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, এখানে দুটো সেম পরিমাণে চেঞ্জের কথা বলছে, তখন এখানে পিওর ভ্যালু না দিয়েও প্রশ্ন অনেক সময় করে যে 10 লিটার 10 লিটার চেঞ্জ করেছে, এটা না বলেও যদি কিছু চেঞ্জ, এখানে কিছু অ্যাড করেছে এখানেও কিছু অ্যাড করেছে, তাহলে কত অ্যাড করেছিল, মানে তখন পিওর ভ্যালু কোনো কথাই উল্লেখ থাকবে না, তোমার পিওর ভ্যালুটাই জিজ্ঞাসা করবে তাই এক্স এর মান কত। তো তখন তুমি কি করবে, তোমার ইস্যুটাই হচ্ছে সেই পুরানো ওয়ার্কিং রেশিও বের করবে, 3:5 দাঁড়ালো আর এখানে 4:6 দাঁড়ালো। আমি দেখতে পাচ্ছি এখানে 1 যোগ করেছি এখানেও 1 যোগ করেছি, তো ইউনিটের বিচারে 1 যোগ করেছি, আমি তখন হিসাব করব যে তাহলে সংখ্যাটিও 1 ছিল, এখানেও 1 যোগ করেছি এখানেও 1 যোগ করেছি, ব্যাস আর অন্য কোনো কিছু না। 3:5 ছিল মানে সংখ্যাটি 3 আর 5 ছিল, এর সাথে 1 যোগ করো এর সাথে 1 যোগ করো, দেখো 4 আর 6 হয়ে যাবে, তার মানে তাদের রেশিও আলটিমেটলি হচ্ছে 2:3। ব্যাস আমার 2:3 বলেছিল এখানে। তো ইস্যুটা কি, আমি ফের বলছি যে কখনো কখনো নাম্বার সিস্টেমে এই প্রশ্নটা করে যে ধরো দুটোর সংখ্যার অনুপাত 3:5, দুটো সংখ্যার অনুপাত 3:5, সংখ্যা দুটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হলো, উভয় সংখ্যার সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হলো, উভয় সংখ্যার সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ করা হলো, ফলে তাদের রেশিও হলো 2:3। তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাটি কত, তাহলে বলবো যে ওয়ার্কিং রেশিও বের করে নিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে 1 যোগ করলেই হয়ে যাচ্ছে, তো আমি তখন বলবো সরাসরি যে ওই নির্দিষ্ট সংখ্যাটি 1, আমার আর পিওর ভ্যালু এর সঙ্গে কম্পেয়ার করার জায়গা নেই, আমি সরাসরি বলে দেবো ওটা 1। মাথায় ঢুকলো জিনিসটা? ওই ইউনিট নাম্বারটাই ওই পিওর সংখ্যা, মানে ওই সংখ্যাটাই এক্স এর মান। হ্যাঁ একদম একদম একদম, যেহেতু এখানে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। মাথায় ঢুকছে জিনিসটা? ঠিক আছে।
যদি কম্পেয়ার করার জায়গা থাকতো তখন বলতাম এই 1 ইউনিট সমান সমান, যেমন এখানে 10 লিটার বলে দেওয়া ছিল, তখন বলতাম 1 ইউনিট সমান সমান 10 লিটার, তাহলে এখানে 3 ইউনিট সমান সমান 30 লিটার, 5 ইউনিট সমান সমান 50 লিটার, কম্পেয়ার করার জায়গা ছিল। কিন্তু এখানে কোনো কম্পেয়ার করার জায়গা যখন নেই তখন বলবো ইউনিটটাই অ্যান্সার। মাথায় ঢুকলো সবার? সবার মাথায় ঢুকেছে? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বলছি যদি ওই হ্যাঁ আমি বলছি। বলছি স্যার যদি টোটাল মিক্সচারটা থাকতো, মানে ধরুন এরকম দেওয়া আছে যে টোটাল মিক্সচার ধরুন 40 দেওয়া আছে। হ্যাঁ তুমি আমি বলেছিলাম কি ওয়ার্কিং রেশিও পেয়ে যাওয়ার পর তুমি কম্পেয়ার করবে ইউনিটের সাথে ওই পিওর ভ্যালু, ইউনিটের সাথে পিওর। ধরো সাপোজ এখানে বলে দিয়েছে এই 10 লিটার 10 লিটার কোনো কিছু বলে দেয়নি, তোমার বলেছে টোটালটা ছিল 40 লিটারের, তো তখন তুমি কি করবে? তুমি বলবে যে আচ্ছা তাহলে এই যে 8 ইউনিট সমান সমান 40 লিটার, তোমার বলছে তাহলে কত করে অ্যাড করেছিলে, তখন বললে 1 ইউনিট করে আমি অ্যাড করেছি, তাহলে 8 ইউনিট সমান সমান যদি 40 লিটার হয় 1 ইউনিট সমান সমান 5 লিটার, তখন 5 হয়ে যাবে। তোমার যেটা পিওর ভ্যালু বলে দেবে। স্যার যদি কিছু না থাকে তখন আমি ইউনিটটাকে পিওর করে দেব। একদম, ইউনিটটাকে ওখানে ন্যাচারালি কোনটা থাকে আমি বলে দিচ্ছি। ওখানে ন্যাচারালি নাম্বার সিস্টেম এরকম প্রশ্ন করে, হ্যাঁ, আর বলে যে কত যোগ করছে, উভয় পক্ষে কত যোগ করতে হবে। তো ওই 1 ইউনিট 1 ইউনিট যেটা পেলে সেটাই তুমি বলবে যে ওটা তাহলে 1 1 করে যোগ করবো। যদি এখানে 5 ইউনিট 5 ইউনিট করে পেতে তাহলে বলতে 5 5 যোগ করে আমি পাবো। ঠিক আছে? আর এমনি যে কোনো রেশিওর প্রশ্নে আমি তোমাদের সবার বলছি, রেশিওর প্রশ্নে তোমাদের মূল উদ্দেশ্য কি থাকবে? ওয়ার্কিং রেশিও আমি পেয়ে যাব, ওয়ার্কিং রেশিও পাওয়ার পর আমার প্রথম টার্গেট হবে কোন পিওর ভ্যালুটা বলা আছে, পিওর ভ্যালু যেটা বলা আছে সেটার সাথে আমি ইউনিটের বিচার করব, যে ইউনিটের বিচারে সেটা কত ইউনিট। যদি ইউনিটের বিচারে আমি সেই জিনিসটা পেয়ে যাই তখন বলবো যে এত ইউনিট সমান সমান পিওর ভ্যালু এত, তাহলে আমার যেটা প্রশ্নে জিজ্ঞাসা করবে এইটার মান কত, তখন সেই হিসাবে বলবে যে এই ইউনিট সমান সমান কত। যেমন এখানে পিওর ভ্যালুতে যদি তোমার বলে দেয় যে 10 লিটারের কথা, তখন তুমি বলবে যে এখানে চেঞ্জ কত হয়েছিল 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান এই 10 লিটার। মানে আমি এই যে পিওর ভ্যালুটা পেলাম সেটার সাথে ইউনিটের একটা সম্পর্ক তৈরি করে নিলাম, যে এখানে 10 লিটার চেঞ্জ হয়েছে, ইউনিটের বিচারে সেটা 1 ইউনিট চেঞ্জ হয়েছে, তাহলে 1 ইউনিট সমান সমান 10 লিটার। তাই এই যে কম্পারিজনটা করে নিতে পারলাম, তারপর এবার আমার যা জিজ্ঞাসা করবে তখন আমি ইউনিটের ধরে কাজ করবো। যদি বলে টোটালটা কত, 1 ইউনিট সমান সমান 10 লিটার, টোটাল 8 ইউনিট, 8 ইউনিট সমান সমান কত বের করে নেব। যদি বলে মিল্ক কত ছিল, তাহলে 5 ইউনিট ছিল, তাহলে আমি 5 ইউনিটের মান বের করে নেবো। কিন্তু যদি বলে দেওয়া থাকে এখানে, যেমন ও প্রশ্ন করলো যে টোটালটা যদি 40 লিটার বলে দেওয়া থাকে মিক্সারটা, তখন তোমার কাজ কি হবে? ইউনিটের সাথে সেটা কম্পেয়ার করা। এই 40 লিটার সমান সমান কত ইউনিট? 8 ইউনিট, তাহলে 8 ইউনিট সমান সমান যদি 40 লিটার হয়, এবার তোমার প্রশ্নে যেটা জিজ্ঞাসা করবে সেটার হিসাব করবে তুমি। যে ধরো তাহলে দুধ কত ছিল? 3 ইউনিট, 3 ইউনিট সমান সমান কত হবে বের করে নেবে। সবার কাছে ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো আচ্ছা, এই যে দুটো জিনিস শিখলে, এই দুটো জিনিসের পর মাঝখানে তোমাদের একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে সমানুপাতের যে ব্যাপারটা থাকে না, সেই সমানুপাতের ব্যাপারটা তোমাদের একটু মিস করে গিয়েছিলাম। যদি তোমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ডটা ওই সমানুপাতের মধ্যেই পড়ে, তো যদি এইগুলো হয়ে যায় তখন আমি ওটা ধরবো। একটু মাঝখানে তোমাদের যেহেতু মিস করে ফেলেছি ওটা ভুল করে, তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও আমি তখনই শেখাবো। এই পর্যন্ত আমি যেগুলো শেখালাম তোমাদের কোনো অসুবিধা নেই তো? না চলো এইবার তুমি যা প্রশ্ন দেখো, এবার তুমি ধরো কোশ্চেন যদি এক একটা করে দেখো, আমি সবচেয়ে মজার প্রশ্ন যেটা হয় এজের উপরে, ঠিক আছে? সবচেয়ে মজার প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে এজের উপরে। তো এজের প্রশ্নটা দেখো, আমি প্রথমে দেখাই। যেমন আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কিরকম বলি, হ্যাঁ কোথায় গেল কোথায় গেল, এই যে যেটা তুমি শিখলে এখানে না, এজের যে কোনো প্রশ্ন এই যে সমপরিমাণে যে চেঞ্জ যেখানে হয় না, এই যে কোনো প্রশ্নে তুমি এটা খুব সহজেই করে নিতে পারবে। বিশেষ করে এজের প্রশ্নে এই জিনিসটা অ্যাপ্লাই হয়।
তারপরে রয়েছে তোমার যেখানে খুশি, তোমার ধরো মিক্সারেও কিছু প্রশ্ন আছে, বা তোমাদের ইনকাম এক্সপেন্ডিচারের উপরেও কিছু প্রশ্ন থাকে, যেটাগুলো এখানে ব্যবহার করা যায়। বাট এজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার কারণ কি? ধরো এখানে একটা প্রশ্ন করেছে যে অ্যাট প্রেজেন্ট মায়া এবং ছায়ার বয়সের অনুপাত 6:5। প্রেজেন্টে মায়া এবং ছায়া 6:5 অনুপাতে বয়সের অনুপাত। বলছে 15 বছর ফ্রম নাও অ্যান্ড 15 ইয়ার্স ফ্রম নাও দ্য রেশিও উইল গেট চেঞ্জ টু 9:8। মানে কি 15 বছর পরে, প্রেজেন্ট থেকে 15 বছর পর, তো 15 বছর পরে তাদের রেশিও কি দাঁড়াবে? 15 বছর পরে তাদের রেশিও দাঁড়াবে 9:8। এবার জিজ্ঞাসা করছে তাহলে তাহলে মায়ার প্রেজেন্টেজ কত? মায়ার প্রেজেন্টেজ কত? তো দেখো এরকম সিচুয়েশনে তুমি দেখো ভালো করে বুঝবে জিনিসটা, অ্যাপ্লাই কোথায় করতে হয় সেটা না জানলে না কনসেপ্ট শিখে কিচ্ছু কাজে দেবে না। তোমার কাছে তরোয়াল রয়েছে কিন্তু কোথায় চালাতে হয় জানো না, তাহলে তো বেকার তরোয়াল তোমার কাছে। ভালো করে বোঝো জিনিসটা কি হিসাবে আমি এখানে ব্যবহার করব। দেখো 6:5 রেশিও ছিল, দুটোই চেঞ্জ হয়েছে। কিভাবে বুঝছি দুটোই চেঞ্জ হয়েছে? 15 বছর পরে যদি তোমার হিসাব হয়, তার মানে কি ছায়ার বয়সও 15 বছর অ্যাড হবে, মায়ার বয়সও 15 বছর অ্যাড হবে। তাহলেই তো 15 বছরের পরের হিসাবটা আমি পাবো, হ্যাঁ কি না? সবাই বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বর্তমানে তাদের যা এজ আছে তার সাথে তুমি পরবর্তীর এজ যখন হিসাব করবে, বর্তমানের এজ ধরো ছায়ের হচ্ছে 5 ইউনিট, পরবর্তী হচ্ছে 8 ইউনিট। এই যে চেঞ্জটা হয়েছে কিসের জন্য চেঞ্জ হয়েছে? না 15 বছর অ্যাড করেছি বলে চেঞ্জ হয়েছে। তো এখানে দুটোই যে 15 বছর করে অ্যাড করছো সেটা তোমার প্রশ্নে বলে দেবে না, জাস্ট প্রশ্নে এটুকুনি বলবে যে 15 বছর পরে তাদের রেশিও। 15 বছর পরের রেশিও করতে গেলে দুজনেরই বয়স 15 বছর করে বাড়াতে হবে। তো তাহলে দুজনই সম পরিমাণে চেঞ্জ হচ্ছে। এখন দুজনে যদি সম পরিমাণে চেঞ্জ হয়, তার মানে কি আমার সেকেন্ড রুল যেটা আমরা শিখেছি সেটা কাজে লাগাতে হবে। তো দুটো সম পরিমাণে চেঞ্জ হচ্ছে, ওয়ার্কিং রেশিও কি এখানে রয়েছে? সম পরিমাণে চেঞ্জ হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি এখানে 3 ইউনিট অ্যাড হচ্ছে, এখানেও 3 ইউনিট অ্যাড হচ্ছে, তার মানে কি ওয়ার্কিং রেশিওতে আছে। তার মানে আমি বলতে পারি 3 ইউনিট সমান সমান 15 বছর। তো 3 ইউনিট সমান সমান যদি 15 বছর হয়, আমার জানতে কোনটা চেয়েছে? মায়ার প্রেজেন্ট এজ, মায়ার প্রেজেন্টেজ মায়া কোনটা? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের মান কত হবে? 3 ইউনিট সমান সমান যদি 15 হয়, 3 ইউনিট সমান সমান 15 বছর, 1 ইউনিট সমান সমান 5 বছর, 6 ইউনিট সমান সমান তাহলে 30 বছর। তাহলে মায়ার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। এখানে কি কারোর বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। সবার কাছে ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। সিঙ্গেল স্যার রেশিওর উপর বলছি, একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ স্যার বলছি যে এখানে যদি বলতো যে মায়ার 15 বছর পর কত বছর বয়স হবে, তাহলে কি আমি এখানে 9 ইউনিট ধরে কাজটা করতাম? একদম 15 বছর পরে রেশিও হিসাবে মায়ার বয়স হচ্ছে 9 ইউনিট। এটা তো ওয়ার্কিং রেশিও, হ্যাঁ ভালো করে বুঝবে। আমি যেটা পেয়েছি সেটা ওয়ার্কিং রেশিও। তো ওয়ার্কিং রেশিওতে আমার যেটা জিজ্ঞেস করবে রেশিওর হিসাবে সেটা বের করবো। যদি বলে 15 বছর পর মায়ের বয়স কত? 9 ইউনিট। ছায়ের বয়স কত? 8 ইউনিট। ঠিক আছে, এটা ওয়ার্কিং রেশিও। আমি এখানে যে যে ইউনিট গুলো রয়েছে সেইগুলো সব হিসাব আমি করে অ্যান্সার বের করতে পারবো। ছায়ের বর্তমান বয়স 5 ইউনিট, মায়ের বর্তমান বয়স 6 ইউনিট, 15 বছর পর 9 ইউনিট, ছায়ের 15 বছর পর 8 ইউনিট। এখানে যা আছে সবই হচ্ছে ওয়ার্কিং রেশিওর ইউনিট। তো এখানে তুমি যেগুলো যেরকম জিজ্ঞেস করো সেগুলো সেরকম ভাবে তুমি অ্যান্সার বের করবে। ঠিক আছে স্যার। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবার আমি একটা ঘোলানোর জিনিস প্রশ্ন করবো। দেখো আমি বারবার বলেছি প্রত্যেকটা অঙ্ক একটা কনসেপ্ট থাকে, তুমি কনসেপচুয়ালি করবে, ওই টাইপের সব অঙ্ক তুমি পেরে যাবে। হ্যাঁ, বিশেষ করে সূত্র করলে এই ঝামেলাগুলো হয়, যেখানে তুমি অঙ্কগুলো এক একটা সূত্রের জন্য আলাদা আলাদা থাকে, কিন্তু এই কনসেপচুয়ালি মেথডগুলো ইউজ করলে তুমি একই ধরনের জিনিস যদি পাও, তুমি অবশ্যই অবশ্যই এই অ্যান্সারগুলো করে দিতে পারবে। এর থেকে আলাদা কিছু করতে প্রয়োজন হবে না। কিন্তু প্রতিটা অঙ্কের একটা আলাদা আলাদা জায়গা আছে, ঠিক আছে? মানে আমি যদি বলি যে
নর্মাল ক্ষেত্রে আমরা প্রায় সময় তোমাদের আগেও বলেছি এখনো বলছি, প্রায় সময় ক্ষেত্রে কি জানেন না, যে 60 to 70% প্রশ্ন, আর যদি সোজা প্রশ্ন হয় ইভেন 90%ও বলা যায়, যে কোথাও এমন একটা নরম জায়গা আছে যে জায়গাটায় তুমি যদি একটু ভালো করে নজর দাও, সেই জায়গাটা যদি আঘাত করো, তাহলে অঙ্ক কিন্তু ওখানেই কুপকাত হবে। ঠিক আছে, তো তুমি যদি এখানে সেই জায়গাটা একটু দেখতে চাও, এভাবে দেখতে পারো। কিভাবে, একটু ভালো করে দেখো। এটা সবাই বুঝতে পেরেছো তো? এটা আমি হ্যাঁ স্যার। চলো দেখো, এই জায়গাটায় কি করতে পারি আমি। আমার বলেছে যে মায়ার বর্তমান বয়স জানতে চেয়েছে, প্রেজেন্ট এজ। মায়ার প্রেজেন্ট এজ জানতে চেয়েছে। মায়ার প্রেজেন্ট এজ সমান কি বলেছে, 6 ইউনিট। আমি ওয়ার্কিং রেশিও টর্কিং রেশিও আমার বের করার দরকার নেই, আমার মায়ার বর্তমান বয়স 6 ইউনিট আমি পেয়েছি, মানে কি মায়ার বর্তমান বয়স হচ্ছে 6-এর গুণিতক, এটা বলতে পারি তো? মনে পড়ছে রেশিওর প্রথম দিকের ক্লাসগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে যদি 6-এর গুণিতক হয়ে থাকে, তাহলে অপশনের দিকে তাকাই কোনটা 6-এর গুণিতক আছে। আমি দেখতে পাচ্ছি এটা 6-এর গুণিতক নেই, এটা 6-এর গুণিতক নেই, এই দুটো আছে। যদি একটা থাকতো তো চোখ বন্ধ করে আমি একটা অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু এখানে দুটো আছে, তাহলে কি করব? ফার্দার একটা জিনিস তুমি যদি নজরে দাও, দেখো বলেছে 15 বছর পর, 15 বছর পর 9 ইউনিট হবে তো তাদের মায়ার বয়স। 15 বছর পর মায়ের বয়স 9 ইউনিট হয়, মানে 9 দ্বারা বিভাজ্য। তো আমি বলছি কি, 15 যদি যোগ করি তখন 9 ইউনিট মানে 9 দ্বারা বিভাজ্য বা 9-এর গুণিতক। তাহলে আমি 15 বছর যদি এখানে দেখো ভালো করে হিসাব করে দেখো, 24 বছর যদি বর্তমান হয়, এর সাথে 15 বছর যোগ করলে, এর সঙ্গে 15 বছর যোগ করলে কি হবে, 39 বছর। এটা কি 9 দ্বারা বিভাজ্য? না, তার মানে 30 অ্যান্সার হতে বাধ্য। তো আমি দেখি 30টাকে একবার চেক করে, এখানে যদি 15 যোগ ব্যাপারটা করো আরেকবার কত হচ্ছে, বলুন তো। 45। 15 যদি যোগ করো 45, দেখো 45টা 9 দ্বারা বিভাজ্য। ইস্যুটা হচ্ছে যে আমি মায়ার যে বয়সটা জানতে চেয়েছে, সেই মায়ার বয়সটা আমি হিসাব করব এই বিভাজ্যতার নিয়ম অনুসারে। কিভাবে? আমি দেখতে পাচ্ছি মায়ার বয়স, দেখো প্রেজেন্টে মায়ার বয়স রয়েছে 6 ইউনিট। যদি 15 বছর যোগ করি তাহলে 9 ইউনিট হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো 9 ইউনিট হয়েছে। তো আমার প্রথমে আমি এই 6 ইউনিট দিয়ে কাজে দেখে যে বর্তমান বয়স আমার জানতে চেয়েছে মায়ার প্রেজেন্টেজ। মায়ার প্রেজেন্টেজ তো 6 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 6 ইউনিট তাদের রেশিওতে পেয়েছি। তো মায়ার বয়স যদি 6 দ্বারা বিভাজ্য হয়, অপশনে 6 দ্বারা বিভাজ্য দুটো পাচ্ছি, একটা 24, একটা 30। বাকি দুটো তো প্রথমেই কেটে দিচ্ছি, তো এই দুটোকে বাদ গেল। 24 আর 30-এর মধ্যে তাহলে কোন অ্যান্সারটা হবে? তো আমি দেখতে পাচ্ছি 15 বছর পর 9 ইউনিট দ্বারা আবার বিভাজ্য হবে, 15 বছর পরে 9 দ্বারাও বিভাজ্য হবে। তো 15 বছর পর মানে 24 বছর যদি বর্তমান হয়, 15 বছর করলে 39 হচ্ছে, এটা 9 দ্বারা কি বিভাজ্য? না। কিন্তু 30টা দেখো, এখানে যদি 15 বছর যোগ করো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে 30টাই হচ্ছে অ্যান্সার। আমার যদি প্রথমেই একটাই 6 দ্বারা বিভাজ্য থাকতো, তাহলে তো চোখ কান বন্ধ করে একটাই করে নিতাম, কিন্তু এখানে যেহেতু দুটো 6 দ্বারা বিভাজ্য আছে, তাহলে পরের যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেই ইনফরমেশন কাজে লাগাচ্ছি, যে 15 বছর পর 9 দ্বারা বিভাজ্য হবে। তো 15 বছর পর কোনটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে? 24টা 15 বছর পর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, না 30টা 15 বছর পর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে? তো আমি দেখতে পাচ্ছি যে দুটো অপশনের মধ্যে যেটা থেকে গিয়েছিল, সেই দুটো অপশনের মধ্যে একমাত্র 30 যেটা রয়েছে সেটা 15 বছর পর 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, 45, 5 9 45। তো সেই জন্য আমি অ্যান্সার করছি 30। 24টা দেখো 39 হয়েছে 15 বছর পর, এটা 9 দ্বারা বিভাজ্য নয়, সেই জন্য অ্যান্সার এটা হতে পারে না। আমার বলে দিয়েছে যে 15 বছর পর মায়া 9 দ্বারা বিভাজ্য হবে। মাথায় ঢুকলো? স্যার বলো। বলছি স্যার, মানে যদি যদি ধরুন 24-এর জায়গায় এমন একটা সংখ্যা আছে যেটা আবার 9 দ্বারা, মানে 15 বছর পর 9 দ্বারা বিভাজ্য, তাহলে তো আমাকে করে দেখতেই হতো। একদম। আর বলছি স্যার, যদি এখানে ধরুন কোনো কারণে মানে ওয়ার্কিং রেশিওতে নেই, তাহলে আমাকে আগে ওয়ার্কিং রেশিও করার পর তারপর এই ধরনের ডিভাইজিবিলিটি রুল ইউজ করার কথা ভাবতে হবে তো স্যার? না, যে রেশিওটা দেওয়া থাকবে সেই রেশিও ধরেই ভাববে, ওয়ার্কিং রেশিও মানে দরকার নেই।
বলছি স্যার ধরুন ওয়ার্কিং রেশিওতে নেই, মানে উল্টো পাল্টা ভাবে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে স্যার তখনও আমি এই ওয়ার্কিং জিনিসটি অ্যাপ্লাই করবে, ওয়ার্কিং রেশিও দিয়ে অ্যাপ্লাই করতে হবে না। তুমি ওয়ার্কিং রেশিও করলে তাহলে আর এটা করার দরকার কি, বুঝলে? আচ্ছা ওয়ার্কিং ঠিক রেশিও করলে আছে তো তাহলে পরের ধাপেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, তোমার এর মধ্যে ঢুকবে কেন তাহলে? এটা হচ্ছে যে তাহলে রেশিও দেওয়া থাকবে সমস্যা সেটা ওয়ার্কিং থাকুক আর না থাকুক, তুমি এটা দিয়ে পাবে। স্যার ওই এই মানে ওয়ার্কিং থাকুক আর নাই থাকুক এইভাবে করলে সমস্যা হবে না, তাই তো? হবে না। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। কিন্তু দেখো, তোমার কাছে যত ধারালো ছুরি থাকবে সেইটার ব্যবহার তত নিপুণভাবে শিখতে হবে, ঠিক আছে? আমি তোমাকে এই জিনিসটা শেখাচ্ছি, তাহলে এই জিনিসটা করতে তুমি যদি 30 সেকেন্ড বা 1 মিনিট ধরে ভাবো, তাহলে এটা শিখে লাভ নেই। তোমাকে একদম নিপুণ, আমি ডিভাইসিবিলিটি করার সময় আমি তোমাদের বলেছিলাম যে ডিভাইসিবিলিটি যেন নখো দর্পণে থাকে, তুমি দেখেই মাত্র ফিল করতে পারো যেটা কি ঘটতে চলেছে। যদি না করতে পারো ডিভাইসিবিলিটি, তাহলে তোমার শুধু এই অঙ্ক কেন, তুমি এর পর দিয়ে যা যা অঙ্ক দেখবে প্রায় অঙ্ক তুমি গন্ডগোলে ফেলে দেবে। তার কারণ কি, ডিভাইসিবিলিটি দিয়ে মোস্ট অফ দা কোশ্চেন করে নেওয়া যায়, ঠিক আছে? তো সেই জিনিসগুলো তোমাকে জানতে গেলে ডিভাইসিবিলিটি খুব খুব নিপুণ ভাবে শিখতে হবে। হ্যালো হ্যাঁ বলো। দাদা, একটা হ্যাঁ অঙ্ক বলো। বলবো, একটা অঙ্ক বলবো। হ্যাঁ এই বলো বলো। বলছি পৃথিবীর সমগ্র পৃথিবীতে জল ও স্থলভাগের পরিমাণ। এখনো আসেনি, এখনো আসেনি, এখনো আসেনি, তোমার অঙ্ক আমি বুঝতে পেরেছি। ও, এটা এখনো হয়নি? না না, ঠিক আছে। ওখানেও ওয়ার্কিং রেশিও করতে হয়, ঠিক আছে? সব জায়গায় ওয়ার্কিং রেশিও কিভাবে কিভাবে করতে হয়, কখন কখন করতে হয়, সেই জিনিসগুলো সব দেখাবো। ওটা মেইনলি ব্যালেন্সিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? আমি তোমাদের যখন প্রথমে বলেছিলাম, দেখাচ্ছি তোমাদের, প্রথমেই অঙ্ক যখন রেশিও শুরু করেছিলাম তোমাদের বলেছিলাম যে কি কি প্রশ্ন তোমরা ফেস করবে, কি কি প্রশ্ন ফেস করবে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। কোথায় ডাবল রেশিও, সিঙ্গেল রেশিও, ডাবল রেশিও, ট্রিপল রেশিও, এগুলো বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ মনে আছে। কোথায় দেখিয়েছিলাম, আমার সে জায়গাটাও মনে পড়ছে না। যাই হোক, যেটা মেইনলি জিনিস ওটা হচ্ছে আমি তোমাদের 3টে ভাগে অঙ্কগুলো শেখাবো। একটা হচ্ছে সিঙ্গেল রেশিও, একটা হচ্ছে ডাবল রেশিও, একটা হচ্ছে ট্রিপল রেশিও। তো সিঙ্গেল রেশিও তোমাদের শেখানো শেষ হয়ে গিয়েছে। ডাবল রেশিও তোমাদের এই ডাবল রেশিও প্রথমটা চলছে, যেটা দুই রকম ভাবে চেঞ্জ হবে। এরপরে ডাবল রেশিওর পর ট্রিপল রেশিও রয়েছে, সেই ট্রিপল রেশিওতে তোমরা ওই প্রশ্ন যেটা তুমি করলে সেই প্রশ্নটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? পৃথিবীর অঙ্ক ওর মতো সোজা পৃথিবীতে নেই, ঠিক আছে, যদি তুমি বুঝতে পারো। যাই হোক, আর একটা আছে, এই যে অনেকবার চেঞ্জ হচ্ছে, মানে 3-4 বার চেঞ্জ হয় একটু করে, এই তোমার শরবত বা 3 বার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে 3বার চেঞ্জ নয়, ওটা হচ্ছে, ওটাকে বলে হচ্ছে কি বলে, বারবার ওগুলোকে তুলে নিচ্ছে আর রাখছে। হ্যাঁ তুলে নিচ্ছে আর রাখছে, হ্যাঁ তুলবে রাখবে, তুলবে রাখবে, এটা ওটা ওগুলো ওগুলো খুবই এক লাইনের প্রশ্ন, ওগুলোর জন্য খুব একটা বেশি সময় যায় না, ঠিক আছে? ও তোমার দেখিয়ে দিলে তুমি একবারই বুঝতে পেরে যাবে। ওখানে শুধু এটুকুনি বোঝার দরকার যে মানে বেসিক কিছু জিনিস রয়েছে, সেগুলো মানে ওটা অঙ্ক দিয়ে বুঝতে হবে না, ওটা তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? ও তুমি ইজিলি করে নিতে পারো এক লাইনের অঙ্ক এগুলো। যাই হোক, ওসব প্রথমে প্রোমো মেরে লাভ নেই, আগে কাজ যেগুলো সেগুলো করো। রেশিও প্রপোর্শন যখন শেষ হয়ে যাবে তখন দেখবে আর কিছু বাকি নেই। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, ধাপে ধাপে শেখো। তবে যেহেতু এইরকম টাইপের জিনিসগুলো ন্যাচারালি তোমরা প্রথমবারে দেখো, তো ওই জন্য অসুবিধা হয় অনেক সময় বুঝতে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো যাতে না হয়, এখানে যা যা দেখাচ্ছি সেইগুলোর উপরে কনসেন্ট্রেট করো আগে, হ্যাঁ, কিছুই বাদ যাবে না। তো যাই হোক, আমি যেটা তোমাদের বলছিলাম যে দুটো সমপরিমাণে চেঞ্জ, হ্যাঁ, ডাবল প্রোডাক্টে দুটো সমপরিমাণে যখন চেঞ্জ হচ্ছে তখন তুমি এই যে যেটা দেখলে সেটা তোমরা ব্যবহার করতে পারবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার, আমি বললাম যে এটা এজের ক্ষেত্রে ব্যবহার হয়। ধরো সাপোজ বলছে যে আমার আর আমার বাবার বয়সের অনুপাত, মি অ্যান্ড ফাদার
বয়সের অনুপাত প্রেজেন্টে, সাপোজ 2:3, 2:3 না, সরি 2:5। এবার বলছে যে 10 বছর বাদে 10 বছর বাদে 10 বছর বাদে বাবার বয়স, আমার বয়স এবং বাবার বয়সের অনুপাত হবে 1:2। 10 বছর বাদে আমার এবং আমার বাবার বয়স হবে 1:2। তাহলে আমার বাবার বর্তমান বয়স কত, অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। বাবার বর্তমান বয়স জিজ্ঞেস করতে পারে, বাবার 10 বছর বাদে বয়স জিজ্ঞেস করতে পারে, আমার বর্তমান বয়স জিজ্ঞেস করতে পারে, আমার 10 বছর বাদের বয়স জিজ্ঞেস করতে পারে, ইভেন বাবার 10 বছর আগের বয়সও জিজ্ঞাসা করতে পারে। তো সেটা ইস্যু নয়, বাবার বর্তমান বয়স পেয়ে গেলে 10 বছর আগে কেন, 50 বছর পরেও বার করতে পারবো, 1000 পরেও, 1000 বছর পরেও আমার বাবার বয়স কত হবে সেটাও আমি বলতে পারবো। বর্তমান বয়স পেয়ে গেলে সব আমার কাছে চলে আসবে। তো ইস্যুটা হচ্ছে যে এখানে আমি অঙ্কটা কিভাবে করবো, এখানে তো ওয়ার্কিং রেশিওতে দেওয়া নেই, দেখতে পাচ্ছি, দেখো ভালো করে বুঝবে যে এখানে 10 বছর করে প্রত্যেকের অ্যাড হয়েছে, প্রেজেন্ট এজ থেকে 10 বছর 10 বছর করে সবার অ্যাড হবে। বর্তমানে 2 ইউনিট ছিল, পরবর্তীতে 1 ইউনিট হয়েছে, কমে গিয়েছে উল্টে, কিন্তু আমার বলেছে 10 বছর করে তো অ্যাড হবে। আমার বয়স বর্তমানে যা 10 বছর বাদে নিশ্চয়ই 10 বছর বেশি হবে, তো তাহলে সেখানে উল্টে কমে গেছে, মানে এটা ওয়ার্কিং রেশিও নেই। এখানে 1 কমছে তো এখানে 3 কমছে, মানে এটা ওয়ার্কিং রেশিও তো নেই। প্রথম ধাক্কায় আমি বুঝতে পেরে যাচ্ছি, তাহলে ওয়ার্কিং রেশিও করবো কিভাবে? এই পুরানো জিনিস, এদের পার্থক্য 1, এদের পার্থক্য 3, তো পরস্পরকে গুণ করব, তাহলে ওয়ার্কিং রেশিও কি দাঁড়াবে? ওয়ার্কিং রেশিও দাঁড়াবে মি অ্যান্ড ফাদার প্রেজেন্টে রেশিও দাঁড়াচ্ছে 2:5, আর 10 বছর বাদে রেশিও দাঁড়াচ্ছে 3:6। ব্যাস, ওয়ার্কিং রেশিও যেই পেয়ে গেলে তারপরে এবার হিসাব করবে কি 1 ইউনিট করে বাড়ছে, আমার বলেছে 10 বছর করে বাড়ছে, তাহলে এই 1 ইউনিট সমান সমান 10 বছর। তো 1 ইউনিট সমান সমান যদি 10 বছর হয়, বাবার বর্তমান বয়স কত? 5 ইউনিট, তো 5 ইউনিট সমান সমান কত হয়? 50 বছর। তো বাবার বর্তমান বয়স যদি 50 বছর হয়, তো আমি যদি বলি 30 বছর বাদে বাবার বয়স কত হবে, তো তাহলে 80 বছর হবে। তো বর্তমান বয়স পেয়ে গেলে তুমি যত বছর পরেই হিসাব করো না কেন, তুমি সেখান থেকে পেয়ে যাবে। মাথায় ঢুকলো জিনিসটা? হ্যালো দাদা, বলো। বলছি রেশিও মানে তো লঘিষ্ঠকরণ, তাহলে এইখানে 3:6 যেটা আসছে এটা মানে তো যা, আর 1:2 মানে তো তাই। একদম তাই। তাহলে আমি তো রেশিও চেঞ্জ করতে পারবো না। দেখো, আমি আগের দিনও সেম কথাই বলেছিলাম, তোমাদের সেই নিয়ে অনেকক্ষণ ক্লাসও করেছিলাম। ইস্যুটা হচ্ছে যে আমি যে রেশিওটা চেঞ্জ করছি, সেই রেশিওটা চেঞ্জ করছি মানে এই নয় যে 1:2 ছিল সেটা রেশিও চেঞ্জ করে আমি 5:4 করে দেবো, এটা কখনো করা যাবে না, কারণ 1:2 যা 5:4 তাই নয়। আমি রেশিও চেঞ্জ করছি মানে রেশিওটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, মানে রেশিওর যে অ্যাকচুয়াল ভ্যালু, সেই ভ্যালুটা সেম থাকতে হবে, তা নাহলে প্রশ্ন থেকে তো আলাদা হয়ে যাবে। প্রশ্নে 1 বলে দিল আর আমি নিজের ইচ্ছা মতো বগল বাজাতে বাজাতে অন্য কিছু করে নিলাম সুবিধা করে, এটা তো হবে না। আমার যে রেশিও বলেছে 1:2, আমার প্রশ্নে সেটা 1:2ই রাখতে হবে, আমি অঙ্ক করার সময়ও 1:2ই রাখতে হবে। কিন্তু কি এই 1:2টাকে 3:6 পরিণত করে নিচ্ছি। পরিণত করলে কিন্তু রেশিওর মানের পরিবর্তন হচ্ছে না, জাস্ট ইউনিট গুলো চেঞ্জ হচ্ছে। এখানে 1 ইউনিট যেটা ছিল সেটা এটা 3 ইউনিট হলো, কিন্তু আলটিমেট রেশিওটা সেই 1:2ই থাকলো। মাথায় ঢুকছে জিনিসটা? এখন কেন আমি ইউনিট চেঞ্জ করছি? কারণ আমার এইখানকার ইউনিট আর এইখানকার ইউনিট দুটোই সব সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। মানে আমি 2 ইউনিটের মান যা হবে সেই হিসাবে ঐকিক নিয়মে আমার এই 10 বছর বাদে 3 ইউনিটের মানও সেই হিসাবেই আসবে। কিন্তু যদি আমি এই ইউনিটটা চেঞ্জ না করি তাহলে অঙ্ক গুলিয়ে যাবে, এই 2 ইউনিট আর এই 1 ইউনিটের মধ্যে কোনো সম্পর্ক আমি পাবো না, কিন্তু এই 2 ইউনিট আর এই 3 ইউনিটের মধ্যে আমি সম্পর্ক একটা পাবো। বুঝতে পেরেছো? রেশিও আমি চেঞ্জ করব না, কিন্তু ইউনিট আমি চেঞ্জ করছি। এখানে যেটা 1 ইউনিট ছিল সেটা কি আর এখানে 1 ইউনিট আছে? না, 3 ইউনিট হয়ে গিয়েছে, কিন্তু রেশিও আলটিমেটলি সে 1:2ই আছে। বুঝতে পারছো? স্যার বলো।
স্যার বলছি এই যে 10 বছর পর এরকম সরাসরি যদি রেশিও না বলে দিয়ে যদি 2 গুণ বেড়েছে বা 3 গুণ বেড়েছে, তখন যেটা বেড়েছে বলবে সেটাকেই দ্বিগুণ করতে হবে কি? একদম তাই। দেখো আমি বলে দিচ্ছি কিরকম প্রশ্ন করে অনেক সময়, মানে রেশিওটা তো সরাসরি বলে দেয় না, রেশিওটা এরকম ভাবেও করতে পারে যে এই ওই যে আগে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটাই আমি করছি, যে বর্তমানে আমার বয়স বাবার বয়সের 2/5 অংশ। দশ বছর বাদে আমার বাবা বয়স আমার বয়সের দ্বিগুণ হবে, তবে বাবার বর্তমান বয়স কত? প্রশ্নটা কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি, এখানে যা জিনিস ছিল সেম জিনিসই কিন্তু এখানে রয়েছে। দেখো তুমি, এখানে বলেছে যে আমার বয়স হচ্ছে বাবার বয়সের 2/5 অংশ, মানে 2/5 অংশ বলতে কি বোঝায়, যে বাবার বয়স যদি 5 হয় আমার বয়স কত হবে তার 2/5 অংশ, তার 2/5 অংশ মানে কত 2। তাহলে এটা যদি বাবা হয় এটা হবে সান মানে আমি, বুঝতে পারছো? তার মানে কি সেই পুরানো হিসাব দাঁড়াচ্ছে 2:5। মাথায় ঢুকলো জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো হিসাবটা এরকম ভাবেও করতে পারো, তোমার যদি এরকম ভাবে করতে অসুবিধা হয়, যে আমার বয়স ধরো মি ইকুয়াল টু কত, বাবার বয়সের 2/5 গুণ, বাবার বয়সের 2/5 গুণ। তাহলে এখানে মি বাই এফ করলে কত দাঁড়াচ্ছে 2:5। এইভাবেও তুমি রেশিও পেতে পারো। তবে ন্যাচারালি এটা ভাববে যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস, বেস মানে যার উপর ভিত্তি করে তুমি করছো সেটাই হচ্ছে বেস। তো তুমি কার বয়সের উপর ভিত্তি করে তুমি এই অঙ্ক এই 2/5 করছো, বাবার বয়সের উপর ভিত্তি করে তুমি 2/5 করছো। বলছো আমার বয়স কত, আমার বয়স বাবার বয়সের 2/5। তাহলে এই যে অংশটা নিয়েছো সেই অংশটা কার উপর ভিত্তি করে, বাবার বয়সের উপর ভিত্তি করে। তাহলে বাবার বয়সের উপর ভিত্তি করে যখন করবে তার মানে বেসটাই হবে বাবার বয়স। বেস কত 5, তাহলে বেসটা হবে বাবার বয়স, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সানের বয়স। ঠিক আছে? তো এভাবেও তুমি বুঝতে পারো, এটা বারবার করতে থাকলে তুমি নিজেই ফিল করতে পারবে। তারপরের ব্যাপারটা বুঝলাম না, তারপরে বলছে দাদা 10 বছর পর আমার বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে, এটা ব্যাপারটা হ্যাঁ, কি একটু বলুন? তাহলে ধরো বর্তমানে তাহলে রেশিও কি, প্রেজেন্টে রেশিও হচ্ছে আমার ফাদার অ্যান্ড সান বললে তোমরা বেশি বুঝবে, সন রয়েছে আর ফাদার রয়েছে, তো তাদের বয়সের রেশিও হচ্ছে 2:5। আর বলছে 10 বছর বাদে তাদের বয়সের রেশিও কি বলেছে, বলে আমার বয়স, বাবার বয়স হচ্ছে আমার বয়সের দ্বিগুণ, মানে আমার বয়স যা হবে বাবার বয়স তার দ্বিগুণ হবে। মানে আমার বয়স যদি 1 হয় বাবার বয়স 2 হবে। 1:2। আমি রেশিও ক্রিয়েশনের সময় এইসব জিনিসগুলো বলেছিলাম, আমি তখনও বলেছিলাম যে এই রেশিও ক্রিয়েশন কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। যাই হোক, আমার বয়সের 3 গুণ যদি বলে তাহলে কত হবে, আমার বয়সের 3 গুণ মানে কি, আমার বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স হবে 3। মাথায় ঢুকলো বাবার জিনিসটা? বয়স 2। হ্যাঁ দাদা। তাহলে এখানে যেটা দেখো পেয়েছো 2:5 1:2, এখানেও দেখো সেই জিনিসে আছে 2:5 1:2। তো প্রশ্ন তোমার এরকম ভাবেও দিতে পারে, প্রশ্ন তোমার এরকম ভাবেও করতে পারে, ইচ্ছা তোমাকে বুঝে নিতে হবে। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা,
লাস্ট একটা এই পোর্শনের একটা লাস্ট জিনিস দেখাই। দেখো, ইস্যুটা হচ্ছে যে তোমাদের সবসময় যোগ দিয়ে দেখাচ্ছি, তো একবার বিয়োগ দিয়ে দেখাই। বলছে ধরো ফাদার অ্যান্ড সানের বয়সের, বর্তমান বয়সের রেশিও হচ্ছে 2:5। 10 বছর আগে রেশিও ছিল 1:4। ঠিক আছে, 10 বছর আগে ছিল 1:4। তাহলে এখানে হিসাব কি হবে? তো তুমি এখানে দেখবে প্রথম ওয়ার্কিং রেশিও আছে কিনা। ওয়ার্কিং রেশিও দেখতে পাচ্ছি, এখানে 1 ইউনিট কমেছে, এখানেও 1 ইউনিট কমেছে, তাহলে এখানে ওয়ার্কিং রেশিও অলরেডি রয়েছে। তাহলে এই যে 1 ইউনিট কমেছে, 1 ইউনিট সমান সমান 10 বছর। তো 1 ইউনিট সমান সমান যদি 10 বছর হয়, বাবার বর্তমান বয়স কত হবে? 50 বছর। বোঝা গেল? সবার কাছে ক্লিয়ার আছে তো? হ্যাঁ দাদা। চলো, স্যার বলছি যে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের ওপর কিরকম কোশ্চেন হয় স্যার? এই দেখো, সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ মানে হ্যাঁ এইটুকুনি চেঞ্জ হবে, এইটুকুনি চেঞ্জ হবে না। হ্যাঁ, হ্যাঁ বলো। এই যে প্রেজেন্টে বাবার বয়স 50 ইয়ার লিখেছেন, হ্যাঁ, ওপরে না সন আর ফাদার উল্টো জায়গায় বসে আছে। ও চলো তাই, হ্যাঁ সরি, আমার বয়স বাবার বয়সের থেকে বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, বাবা বলে আমার বয়স কি বলে, ওই হিন্দিতে বলে না মেরা উমর লাগ যায়। বুঝতে পারছি না, হিসেব মিলছে না, ওই জন্য আপনাকে বললাম। ঠিক আছে, যাই হোক, ওটা খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এই সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের কথা বলছিলে কে জানো? হঠাৎ কি হলো, হঠাৎ সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের কথা মনে পড়লো? হুম, স্যার মনে কেমন পড়ছে না তাই তো? হ্যাঁ স্যার গুলিয়ে গেছে একসাথে এটা। আমি ওই জন্য প্রতিদিন আলাদা আলাদা করে করছি। দেখো তো ফের বলছি, ধরো 2:5 অনুপাতে মিল্ক এবং ওয়াটার ছিল। এবার আমি বলছি শুধু মিল্ক আমি অ্যাড করেছি 10 লিটার, শুধু মিল্ক অ্যাড করেছি, হয়ে গেছে 1:3। এইটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ। মানে কি, এখানে শুধু ওয়াটারটা অ্যাড হয়েছে, মানে ওয়াটারটা চেঞ্জ হয়েছে, বাকিটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এটা পুরো ফিক্সড আছে, ফিক্সড আছে। তো এটাকে বলে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জ। এখানে দেখো ডবল প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, মানে এটাও 10 বছর অ্যাড হবে, এই 10 বছর কমবে, এটাও 10 বছর কমবে, দুটোই 10 বছর করে 10 বছর করে কমছে। তার মানে কি দুটো প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, এই প্রোডাক্টটাও চেঞ্জ হচ্ছে, এই প্রোডাক্টটাও চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ডবল প্রোডাক্ট চেঞ্জ। মাথায় ঢুকলো জিনিসটা? হ্যাঁ স্যার। যখন একটা প্রোডাক্ট চেঞ্জ হবে শুধু, তখন সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের ব্যাপার, আর একটা ফিক্স থাকবে, এটা কোনো হাত দিইনি আমি, আমি শুধু এটা চেঞ্জ করেছি। এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এবং এটা যেটা আমি শেখাচ্ছি যে দুটো চেঞ্জের মধ্যে আবার দু রকম ভাগ আছে, সেটা কি বলেছিলাম? ডাবল রেশিও, যেটা চেঞ্জ হচ্ছে সমান হারে চেঞ্জ হচ্ছে, মানে এখানেও 10 বছর বিয়োগ হচ্ছে, এখানেও 10 বছর বিয়োগ হচ্ছে, মানে সমান হারে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো যাই হোক, এইবার একটা মজার প্রশ্ন করি। বলছে 10 বছর, এখন থেকে 10 বছর পরে ফাদার অ্যান্ড সানের রেশিও হচ্ছে 2:1। আর এখন থেকে 10 বছর আগে, 10 বছর আগে রেশিও হচ্ছে 4:1। ভালো করে বুঝবে প্রশ্নটা। এই প্রশ্নটাই ঘুরিয়ে মানে প্রথমে বলি যে পিতা পুত্রের 10 বছর পরে, বর্তমান থেকে 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1 হয়, এবং 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1 ছিল। তাহলে পিতার বর্তমান বয়স কত, বা পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, এরকমও প্রশ্ন হতে পারে। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে এরকমও করতে পারে যে 10 বছর আগে পিতা পুত্রের 4 গুণ ছিল, 10 বছর আগে, 10 বছর আগে পিতার বয়স
পুত্রের 4 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের দ্বিগুণ হবে, তবে পিতার বর্তমান বয়স কত? সবার কাছে প্রশ্নটা ক্লিয়ার আছে? হাতের লেখা একটু গন্ডগোল হচ্ছে, বুঝে নিও। প্রশ্নটা আরেকবার পড়ুন। বুঝতে পারছো না হাতের লেখা? কি সর্বনাশ স্যার? করুন। হ্যাঁ বলছি 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তবে পিতার বর্তমান বয়স কত? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখানে করণীয় কি বলো দেখি তোমরা? তো এখানে ওয়ার্কিং রেশিও করতে হবে। করে নাও। টোটাল অ্যান্সার কত 20 হচ্ছে বলো? ধরতে হবে, ওয়ার্কিং রেশিও করে। হ্যাঁ, Total অ্যান্সার কত 20 হচ্ছে বলো? ধরতে হবে। অ্যান্সার কত হচ্ছে বলো? কিসের আনসার? আচ্ছা, পিতার। স্যার 50। স্যার 50। ঠিক আছে, দেখি আর কেউ। স্যার 30 হচ্ছে। 30 হচ্ছে কার? পিতার না পুত্রের? পিতার, এই মানে ফের গুলি দিয়েছো। বর্তমান বয়সটা। হ্যাঁ গুলি দিয়েছো, দেখো একটু ভালো করে দেখো, ওটা পুত্রের বেরোবে। সবাই করছো নাকি? ভোলে বাবা পার করেগা, যা ইচ্ছা হয়ে যাক, আমি ঠিক পরেও করে নিতে পারবো। স্যার 50। চলো, স্যার 2 ইউনিট ইজ ইকুয়াল টু 10 ইয়ার্স হবে। 2 ইউনিট সমান সমান 10 হবে কেন? 2 ইউনিট সমান সমান তো আমি দেখতে পাচ্ছি 20 হবে। স্যার 50। হ্যালো স্যার 50 হবে। 60 আর 30 যেটা বের করছো সেটা কিন্তু 10 বছর পরের হিসাব করছো তোমরা। আমি বলেছি প্রেজেন্ট এজ কত। সাবধানে থাকবে এরকম প্রশ্নে। প্রশ্নটা কি বলেছে সেটা আগে দেখবে, স্যার তারপরে বুঝতে তুমি। পারছি না কোডের অ্যান্সার। সে তো আমি অবশ্যই করাবো। তোমাদের কেমন চলছে ইঞ্জিন সেটা তো দেখতে হবে না? 50 বছর, 50 আর 20। 50 আর 20। চলো, অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি কিছুই ছিল না, তুমি যদি ভালো করে বোঝো এখানে ওয়ার্কিং রেশিও আছে কি নেই সেটা শুধু দেখার জিনিস। তো দেখতে পাচ্ছি চেঞ্জ কত হচ্ছে, এটা 10 বছর আগে, এটা 10 বছর পরের, আর এটা 10 বছর আগের। মানে চেঞ্জ যদি আমি হিসাব করি এদের মধ্যে পার্থক্য হচ্ছে 20 বছরের, তাই না? 10 বছর পরের আর 10 বছর আগের এদের মধ্যে পার্থক্য কত? 20 বছর। তো দুটোই 20 বছর 20 বছর করে কমার কথা, তো আমি দেখতে পাচ্ছি উল্টে বেড়ে গিয়েছে। কেন কমবে? এটা পরের 10 বছর পরের হিসাব, আর এটা আগের হিসাব। তো আগের হিসাব যেটা সেটা কম হবে নিশ্চয়ই, তো আগের হিসাব উল্টে বেড়ে গিয়েছে। আর দুটো তো ইউনিট সমান হারে চেঞ্জও হয়নি, সেটা দেখেও বুঝতে পারছো। তাহলে আমাকে ওয়ার্কিং রেশিও করে নিতে হবে। তো ওয়ার্কিং রেশিও করব কিভাবে? আমি এখানে
এদের পার্থক্য 3 আর এদের পার্থক্য 1, তো এখানে লঘিষ্ঠকরণ করার জায়গা নেই, আমি পরস্পর গুণ করে দিচ্ছি। তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে? রেশিও দাঁড়াচ্ছে 6:2, আর এখানে রেশিও কত দাঁড়াচ্ছে? 4:1, ও সরি 6:3। একটা হলো 6:3 আর একটা 4:1। এবার দেখো 2 ইউনিট করে কমছে, প্রত্যেকটায় 2 ইউনিট করে কমছে। 2 ইউনিট করে কমছে, হিসাব মতো আমাদের কত 20 বছর করে কমার কথা। আমি বলছি 20 বছর করে কমার কথা। তাহলে 2 ইউনিট সমান সমান 20 বছর, 1 ইউনিট সমান সমান কত দাঁড়াচ্ছে তাহলে? 1 ইউনিট সমান সমান 10 বছর। তো 1 ইউনিট হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না স্যার। আচ্ছা চলো, 1 ইউনিট সমান সমান 10 বছর যদি হয়, তাহলে এবার তোমার জানতে কোনটা চেয়েছে? বর্তমান বয়স। তো এখানে রেশিওতে কি কোনো ইউনিটে বর্তমান বয়সের উল্লেখ আছে? না। তাহলে কার বর্তমান হচ্ছে? পিতার। তো পিতার আমি প্রথমে দেখবো, পিতার একটা 6 ইউনিট আছে, একটা 4 ইউনিট আছে। তো কোনটা আমার অ্যান্সার হবে? কোনোটাই অ্যান্সার হবে না, কারণ 6 ইউনিটটা হচ্ছে 10 বছর আগেকার, এই 10 বছর পরের, আর 4 ইউনিট হচ্ছে 10 বছর আগের। বর্তমানের হিসাব কোথাও দেওয়া নেই, তাহলে যে কোনো একটা বের করে সেখান থেকে বর্তমানে যেতে হবে। তো আমার ইচ্ছা, আমি প্রথমে 4 ইউনিটের মান যদি বের করিনি কি হবে দেখো। 1 ইউনিটের মান যদি 10 হয়, 4 ইউনিটের মান 40। এই 40 বছরটা কখন ছিল? 10 বছর আগে। 10 বছর আগে। তো বাবার বয়স যদি 10 বছর আগে 40 থাকে, বর্তমানে কত হবে? 50। 50। সবার কাছে ক্লিয়ার আছে? স্যার এই 20টা কিভাবে হলো স্যার? 10 বছর আগে আর 10 বছর পরে এদের মধ্যে পার্থক্য কত হবে? তোমার বয়স ধরো বর্তমানে 20, ঠিক আছে? তোমার বয়স হচ্ছে 20 বছর বর্তমানে। তো তোমার 10 বছর আগের বয়স কত হবে? 10 বছর। আর 10 বছর পরের বয়স কত হবে? 40 বছর, সরি 30 বছর, 40 বছর, 30 বছর। তাহলে এই যে পার্থক্যটা কত হলো? 20 বছরের হলো না? ও এটাই আচ্ছা তো স্যার, করেছি। বুঝলাম। ওটা আরেকবার বলুন তো, বুঝতে পারলাম না দাদা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার তোমার বয়স ধরো বর্তমানে 25, ঠিক আছে? তো 10 বছর আগে তোমার বয়স কত হবে? 15। আর 10 বছর পরে বয়স কত হবে? 35। তো এই যে বয়স দুটোর মধ্যে পার্থক্য কত হলো? 20 বছর না? তো এখানে তো সেই জিনিস হয়েছে যে 10 বছর পরে আর 10 বছর আগে, তো এদের পার্থক্য কত হবে? বয়সের 20 বছর করে পার্থক্য হবে। বুঝতে পেরেছো সবাই? যাই হোক, এখান থেকে তুমি যে শুধুমাত্র 10 বছর আগের হিসাব করবে যে তার কোনো মানে নেই, তুমি 10 বছর পরে হিসাব করেও ফাদারের বয়স বের করতে পারো। তো 1 ইউনিটের মান 10, যখন 10 বছর পরে 6 ইউনিটের মান 60 বছর হবে। এই 60 বছর মানে কি? এটা কখন ছিল? 10 বছর পরে ছিল। তো 10 বছর পরে যদি 60 বছর হয়, বর্তমানে কত? 50। এইভাবেও বের করতে পারো। তো যেটা খুশি তুমি, 10 বছর আগের ধরো, 10 বছর পরে ধরো, যেটা ধরে অ্যান্সার বের করে দিতে পারবে। মাথায় ঢুকেছে? এইটা একটু বুঝতে পারলাম না। এই কোথায় বলো তো? এই 60 বছর যেটা হলো না, ওইটা একটু বুঝতে পারলাম না। 1 ইউনিটের মান কত দাঁড়িয়েছে সেটা আগে দেখো। 1 ইউনিটের মান কত দাঁড়িয়েছে? আমি এখান থেকে কত পেয়েছিলাম? 1 ইউনিটের মান 10 বছর। তো 1 ইউনিটের মান যদি 10 বছর হয়, তাহলে এই 6 ইউনিটের মান কত হবে? 60 বছর না? হ্যাঁ হ্যাঁ এই 6 ইউনিটটা কখন ছিল? এটা ফাদারের ছিল, তাই না? হ্যাঁ এটা ফাদারের ছিল। ফাদারের কখন ছিল? 10 বছর আগের, এই 10 বছর পরের। 10 বছর পরে 6 ইউনিট হয়েছে, মানে 10 বছর পরে 60 বছর হয়েছে। 10 বছর পরে যদি 60 বছর থাকে, বর্তমানে বয়স কত হবে? বুঝতে পারলে না? 10 বছর পরে 60 বছর, তাহলে বর্তমানে কত হবে? 50 হবে না? হ্যাঁ হ্যাঁ 50। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ চলো, যাই হোক, পিতা পুত্রের এজের উপর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সবগুলো করবে। ওকে, এগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো। আর তোমাদের এক্সপেন্ডিচারের উপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখবে, সেখানেও পেরে যাবে। বেশিরভাগ অনেক প্রশ্ন এর উপরে দেওয়া রয়েছে। 2টো কি 3টে প্রশ্ন পারবে না, সেগুলো, যেগুলো পারবে না সেগুলো অ্যাভয়েড করবে। তাই বলে পরে প্রশ্নগুলো করবে না তাই সেটা করো না। আর
তোমাদের এই পর্যন্ত মোটামুটি যেগুলো শেখালাম তোমাদের শিটের মোস্ট অফ দ্য কোশ্চেন করে নিতে পারবে। তারপর আউট অফ দ্য শিট কিছু প্রশ্ন আছে, যেমন বললো পৃথিবীর প্রশ্ন, যেমন ধরো বারবার তোলা ফেলার প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন রয়েছে। ট্রিপল রেশিওর যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সেই প্রশ্নগুলো তোমরা ফেস করবে। যাই হোক, আগে ডাবল রেশিও চেঞ্জের উপর যেগুলো হয়েছে সেগুলো আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে বিষম হারে যদি চেঞ্জ হয় তখন কি হবে, তো সেটা আমি সামনের দিন দেখাবো। এক একটা করে কনসেপ্ট ভালো করে শেখো। তবে এটুকুনি ভালো করে বুঝে নাও যে আগামী দিন যেটা সিঙ্গেল প্রোডাক্ট চেঞ্জের বিষয়টা দেখিয়েছিলাম আর আজকে যেটা দেখালাম ডাবল প্রোডাক্ট চেঞ্জ, দুটো কিন্তু মোস্ট ভাইটাল। রেশিওর উপরে যদি বেশি প্রশ্ন হয়ে থাকে তাহলে এই দুটোর উপরেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়, ঠিক আছে? আর তোমাদের ডাবল রেশিওতে বিষম হারে চেঞ্জটা দেখাবো আর ট্রিপল রেশিওটা দেখাবো, ব্যাস দুটো কনসেপ্ট দেখালে তোমাদের রেশিওর আর অন্য কোনো কনসেপ্ট আটকাবেই না, ঠিক আছে? আর ওই যে তোলা ফেলার অঙ্ক বলছো, ও এক ঘুষিতে কাভার হয়ে যাবে, ওসব অঙ্ক বাচ্চা মানুষরাও করতে পারবে। যাই হোক, আগে এগুলো শিখে নাও। কনসেপ্টে কোনো প্রবলেম তোমাদের হলে, আমি বারবার বলছি কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, কনসেপ্টে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু 10 বারের জায়গায় 20 বার জিজ্ঞাসা করবে, কোনো প্রবলেম নেই। কারণ আমি কনসেপচুয়াল মেথডের পর যখন তোমাদের প্র্যাকটিক্যালি অঙ্কগুলো করাবো তখন তোমরা নানা রকম ঝামেলা ফেস করবে, সেটা যেন না হয়, তখন আমার কষ্ট হবে বোঝাতে। কারণ এই সময় আমি পুরো মানে নাড়ি ভুড়ি ছিঁড়ে টিড়ে দেখাচ্ছি যে এখানে এই ছিল ওখানে ওই ছিল, কিন্তু অঙ্ক যখন দেবো সেই সময় ওই জিনিসগুলো করতে গেলে অঙ্কের ফ্লোটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো সোজা অঙ্ক তখন কঠিন কঠিন মনে হবে, এরকম যেন না হয়। আর হ্যাঁ, যেটা বলছিলাম সবাইকে, সামনের সপ্তাহে তোমাদেরকে আমি ওই টিচমিন্ট বলে একটা রয়েছে, অ্যাপস রয়েছে, তোমরা সবাই একটু ডাউনলোড করে রেখো। আমি টিচমিন্টে তোমাদের দেখাবো, কারণ ওখানে একটা জিনিস দেখছিলাম, তোমাদের নয়ন যেটা রিকোয়েস্ট করেছিল আমার, যে রেকর্ডিং এর ব্যবস্থাটা একটু করলে সুবিধা হয়। নয়ন ছিল, কৌশিকও ছিল, অনেকেই বলেছিল যে রেকর্ডিংটা করলে একটু ভালো হয়। তো রেকর্ডিং ওখানে করা যায়, ফলে তোমাদের সুবিধাটাও হবে। এবং ওখানে আর একটা সুবিধা দেখলাম যে তোমাদের কিছু মানে টেস্ট নেওয়ারও সুবিধা রয়েছে এমসিকিউতে। তো তাহলে টিচমিনটা তোমরা একটু অ্যাপসটা ডাউনলোড করে রেখো, আমি তোমাদের এখান থেকে কোড পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা কোডটা দিলে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পেরে যাবে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে বলছি, মানে ওই অ্যাপসে জয়েন করে নিতে পারবে। স্যার অ্যাপস লিংকটা একটু দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাও দিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে স্যার, নাম কি বললেন? টিচমিন্ট। দরকার হলে আমি ওটার ডাউনলোডিং লিংকটাও দিয়ে দেবো, হ্যাঁ। আর আমার ক্লাসে জয়েন করার জন্য যে নাম্বারটা প্রয়োজন, কোডটা প্রয়োজন, সেই কোডটাও আমি দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ। তোমাদের গ্রুপে যেটা রয়েছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা ওখানে অ্যাড হয়ে যাবে, ফলে ওটাও অনেক সুবিধা রয়েছে কিছু, তো সেটা ইউটিলাইজটা করে নিতে পারবো। মিটে তো সেই সুবিধাগুলো পাই না, এখানে এই ওবিএস স্টুডিও এইসব দিয়ে অনেক ঝামেলা করে তারপর এইসব জিনিস করতে হয়, মাইকের জন্য আলাদা, তারপরে আমার নিজের হেডফোনের জন্য আলাদা, তারপরে এই টাচপ্যাডের জন্য আলাদা, অনেক ঝামেলা হয়। আর একটা প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে গন্ডগোল হয়। তো ওখানে জিনিসটা দেখলাম সবগুলো একেবারে একসাথে করা রয়েছে, ফলে আমার কাজ করতেও সুবিধা হবে। তারপর রেকর্ডিংটা রয়েছে, যেটা মোস্ট ভাইটাল জিনিস, কারণ এখানে রেকর্ডিং করতে গেলে কোয়ালিটিটা খুবই খারাপ হয়, আর দ্বিতীয়ত জায়গাটাও খুব বেশি নেয়। ওখানে সেই জিনিসটা নেই, যেহেতু ওখানে ক্লাউডে সেভ হয়, ওই সুবিধাটা রয়েছে ওখানে। আর দ্বিতীয়ত ওখানে ক্লাসগুলোর পরে যে ধরো তোমাদের এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের যে টেস্টগুলো নেবো, সেই টেস্টেরও একটা সুবিধা রয়েছে অ্যাপসটাতে। তো তোমরা সবাই রেখো, আমি সামনের দিন আর আগে আমি কোডগুলো দিয়ে দেবো, তোমরা সেগুলো জয়েন করে নিও, টাইমিং থাকবে সেই হিসাবে জয়েন করলে অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখানে যেমন প্রত্যেকের অ্যাপগুলো করতে হয়, অ্যাডমিট তোমাদের পারমিশন দিতে হয়, ওখানে পারমিশনের জায়গা নেই। তোমাদের যেগুলো নাম রয়েছে তাদের নামগুলো অ্যাড করে রাখলে তোমরা নিজেরাই ঢুকে যেতে পারবে, হ্যাঁ। অনেক সময় প্রবলেমটা হয়, আমি এই ক্লাস করার মাঝখানে অনেকে ধরো কেউ ধরো 8:30 কেউ 8টায় হয়তো ভুল করে আসছে বা কোনো প্রবলেমের জন্য আসছে, তো তখন হয় কি অঙ্কের ফ্লোটাও নষ্ট হয়ে যায়। তো সেই সময় আমার
চেঞ্জ করে স্টুডিও থেকে চেঞ্জ করে গিয়ে ওখানে গিয়ে ফের আবার অ্যাডমিট করাতে হয়, তারপরে এসে অঙ্ক করাতে হয়। তো ওখানে এই জিনিসগুলো নেই, যেটা দেখলাম একটু সুবিধাজনক জায়গা। তো চলো ওখানে তাহলে সামনের দিন দিয়ে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক আর ইউ। কোনো অসুবিধা হলে স্যার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেগুলো দেখবো। হ্যাঁ বলো। বলছি স্যার, এই যে এই 11 নম্বর প্রশ্নের মানে